গল্প তোমায় আমায় মিলে। লেখিকা শামসুন নাহার। সবসময়ের মতো আজকেও 9টা 35 মিনিটে ঘর থেকে বের হলাম। উদ্দেশ্য কলেজ যাব। অন্য সময় গাড়ি পাওয়া গেলেও কলেজ টাইমটায় একটু অপেক্ষা করতে হয়, কারণ এ সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছাত্র ছাত্রীর আগমন উদিত হয়। বাকি যাত্রীদের কথা না হয় বাদই দিলাম। যাই হোক, রাস্তায় দাঁড়িয়ে আছি। তার 10 মিনিট পরে একটা সিএনজিতে সিট পেলাম। তার 10 মিনিট ব্যবধানে ভার্সিটিতেও পৌঁছে গেলাম। আমি দিশা, এবার ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী। ভার্সিটিতে আসার পরেই ভাড়া মিটিয়ে গেট অতিক্রম করে ভিতরে ঢুকলাম। আমাদের বিশ্ববিদ্যালয়টাতে ইন্টার শাখা, অনার্স শাখা, ডিগ্রি শাখা পাশাপাশি। এ বিল্ডিং তো ও বিল্ডিং। আমি যে গাড়ি করে আসছিলাম ভাড়া দেওয়ার সময় দেখলাম আরো 3জন ছেলে নেমেছে। দুজন ছেলে ইউনিফর্ম পরা, দেখেই বোঝা যাচ্ছে ইন্টার শাখার। আর পাশের জনকে আমি চিনি না। আমাদের ক্লাস 4 তলায়। সিঁড়িতে পা ফেলে উপরে যাচ্ছি, হঠাৎ পেছনে তাকিয়ে দেখলাম ওই ছেলেটা, যাকে আমি চিনি না কিন্তু একই গাড়ি করে আসছিলাম। মনে মনে ভাবলাম হয়তো অনার্স বা ডিগ্রির কোনো বড় ভাই হবে। কিন্তু 2 তলা 3 তলা পেরিয়ে যখন 4 তলায় যাচ্ছে তখন ভাবলাম বোধ হয় আমাদের ক্লাসমেট। কখনো দেখিনি ছেলেটাকে, হয়তো ক্লাস করে না তাই। আমি সবসময় প্রথম টেবিলে বসি। বেঞ্চে বসার 5 মিনিট পরেই স্যার আসে। 45 মিনিট পর প্রথম ক্লাস শেষ হয়। স্যার বের হওয়ার পরেই ওই ছেলেটা আমার সামনে এসে দাঁড়ায়। আমি তখন পিছনের বেঞ্চে তাকিয়েছিলাম, আমার বান্ধবীদের সাথে কথা বলছি, হাসাহাসি করছি। উনি টেবিলে হাত দিয়ে সজোরে আওয়াজ তুলে বলল, এক্সকিউজ মি। আমার এক ক্লাসমেট বলল, এই তিশা তোকে ডাকতেছে। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে ছেলেটাকে দেখে বেশ অবাক হলাম। যুগলের মাঝরবর ভাঁজ পড়ল আপনা আপনি। আমি কিছু বলার আগেই উনি বলল, একটু বাহিরে আসবে, কথা আছে। আমি ওরকম ভাবে তাকিয়েই বললাম, আমি। ছেলেটার ছোট্ট উত্তর, জি, বলেই ক্লাস থেকে বেরিয়ে গেল। আমি ওঠে পিছু পিছু গেলাম। 4 তলায় বারান্দায় একটা বেঞ্চ রাখা। গিয়ে দেখি বসে আছে। কাছে গিয়ে বললাম, জি বলুন। উনি আমার দিকে তাকিয়ে বলল, একটু সময় লাগবে, একটা ক্লাস মিস দেওয়া যায় না। আমি যেন আবার ভরকে গেলাম, কিন্তু তাকে বুঝতে না দিয়ে হাসি মুখে শুধালাম, কে আপনি? বলছি, বসুন এখানে, আমার ক্লাস আছে। আর ক্লাস না করলেও ব্যাগটা ক্লাসে রেখে আসছি, নিয়ে আসি। যদি না আসেন, বিশ্বাস করব কিভাবে? আমার খুব হাসি পেল। লোকটার কথার ধরন কেমন অন্যরকম। সবসময় হাসি খুশি মেয়েরা কি চুপ করে বা হাসি আটকিয়ে রাখতে পারে? কি জানি, আমি পারিনি। একটু শব্দ করেই হেসে বললাম, আসতেছি। ওয়েট। তু কদমে গিয়ে ফের ঘুরে তাকালাম লোকটার দিকে। উনি জিজ্ঞাসা ভঙ্গিতে তাকিয়ে আছে। কলেজ ব্যাগ নিলেও একটা পার্স আমার সাথে সবসময় থাকে। পার্সে টাকা থাকে, তাই ব্যাগ রেখে কোথাও গেলে এটা নিয়ে যাই। আমি পার্স থেকে আমার চশমাটা বের করে ওনার দিকে এগিয়ে দিয়ে বললাম, এটা রাখুন। এটার কারণে হলেও আমি আবার আসবো, বলে ক্লাসে চলে গেলাম। আর পিছু ফিরে তাকাইনি। কলেজ ব্যাগটা হাতে নিতেই আমার বান্ধবী নাজিয়া বলল, কিরে, ক্লাস করবি না? করব, পরের ক্লাসগুলো করব, একটু কাজ আছে, বলেই বেরিয়ে আসলাম। স্যার আসতে দেরি করছে কেন বুঝলাম না। আমাদের এমন হয় যে একজন যাওয়ার সাথে সাথেই আরেকজন স্যার চলে আসে। তবে এই ঘন্টার স্যার অর্থাৎ ইসলামের ইতিহাস বিষয়ের জামাল স্যার প্রায় 5 মিনিট 10 মিনিট দেরি করে আসে। যাই হোক, ব্যাগটা সামনে বুকের সাথে জড়িয়ে ধরেই ওনার কাছে যাচ্ছি। সামনে তাকিয়ে দেখি উনি তাকিয়ে আছে। আমি চোখ সরিয়ে নিলাম। একবারে ওনার সামনে গিয়ে বললাম, চলো। উনি আমার দিকে তাকিয়ে বলল, কোথায়? 3rd ফ্লোরে। ওখানে এরকম বেঞ্চ রাখা আছে। এখানে বসলে স্যার দেখলে সমস্যা হবে। রেগুলার আসি তো, স্যারের চেনা আছে। উনি কথা না বাড়িয়ে আমার পিছু পিছু আসছে। সিঁড়ি থেকে নামতেই দেখলাম স্যার আসছে। এখনো 2 তলার সিঁড়িতে। 2 তলা 3 তলার মাঝখানে আর কি। চোখে পড়তেই আমি দ্রুত হেঁটে 3 তলার একটা রুমে ঢুকলাম। উনি বাইরেই দাঁড়িয়ে ছিল। স্যার উপরে উঠতেই উনি ডাকলেন, স্যার চলে গেছে, আসুন। আমি বেরিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমাকে দেখেনি তো? বাই দা ওয়ে, তুমি আমাদের ক্লাসমেট?
ছেলেটা আমার দিকে কেমন করে যেন তাকালো। আশ্চর্যজনক চাহনি। সে কিছু না বলে বেঞ্চে বসার জন্য পা বাড়ালো। আমি ফের বললাম, আজকেই ফার্স্ট এসেছো? উনি আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালেন। আমি যেন ইতস্তত বোধ করলাম। মিনমিনে গলায় শুধালাম, না মানে আজকেই প্রথম দেখলাম মনে হয়। তাই? উনি বেঞ্চে বসলেন। আমাকে ইশারা করে বসতে বললেন। আমি বললাম, না সমস্যা নেই, বলুন কি বলবেন। উনি কলেজের মাঠে তাকিয়ে বললেন, আমি এবার অনার্স ফাইনাল এক্সাম দিয়েছি এনইউবি থেকে, আই মিন নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। আমি কি ভুল শুনলাম? চোখ বড় বড় করে তাকিয়ে আছি। উনি আমার দিকে তাকিয়ে এমন চাহনি দেখে মুচকি হেসে বললেন, আমাকে দেখে কি বাচ্চা মনে হয়? আমি হাসবো নাকি কাঁদবো বা কি রিয়েক্ট করবো বুঝতে পারছি না। আমি অবাক হয়ে বললাম, তার মানে আপনি আমার বড়? এতক্ষণ তুমি তুমি ডাকাতে বেশ লজ্জা পেলাম। অন্য এক স্বরে বললাম, সরি সরি, আমি না জেনেই তুমি তুমি করে বলছি। ডোন্ট মাইন্ড। হ্যাঁ। উনি আগের মতোই বললেন, ঠিক আছে সমস্যা নেই, বসুন না। না, আপনি কেন ডেকেছেন সেটা বলেন। আপনি অনেক বেশি কথা বলেন তাই না? অনেক বেশি হাসেনও। দুষ্টু অনেক। এক কথায় যাকে বলা যায় চঞ্চল। আমি ওনার দিকে আর চোখে তাকালাম। আমার সবচেয়ে বড় সমস্যা হলো কেউ কিছু বললে ওই কথাটার জবাব দেওয়া অব্দি শান্তি লাগে না। আমি চটজলদি ওনার পাশে বসে বললাম, আপনি কি করে জানেন? আমাকে চিনেন? না। তাহলে? 1 ঘন্টা ধরে ফলো করছি। এসব তো দেখতেই পারছি। মানে কি? উইল ইউ ম্যারি মি দিশা? কথাটা বলা কি এতই সহজ? তাও আবার প্রথম দেখায়। আমাকে আবারও অবাক করে দিলেন ছেলেটা। তবে আমি যে একটু চমকেছি সেটা বুঝতে না দিয়ে কথা ঘুরিয়ে বললাম, আপনি আমার নামও জানেন? কিভাবে? সত্যি করে বলুন তো, আপনি আমাকে চিনেন? বললাম তো চিনি না। তাহলে? কি? নাম জানলেন কিবা? আপনার ফ্রেন্ড তখন ডাকলো না? সেখান থেকেই শুনেছি। যাক, শান্তি পেলাম। তখন ওই ক্লাসমেট পলির ডাকে উনি আমার নাম জেনেছেন। না জেনে শুনে বিয়ের প্রপোজ জিরে। কিন্তু আমি তো নিকাব পরে আছি। আমার চেহারা দেখলো কিভাবে? প্রশ্নটা মনের মধ্যে খুচখুচ করছে। করেই বসলাম, আমাকে দেখেছেন? উহু। তাহলে কি মশকরা করছেন আমার সাথে? দেখেননি, চেনেন না, জানেন না ডিরেক্ট বিয়ের জন্য প্রস্তাব দিচ্ছেন? বেশ কঠিন করে বললাম। উনি আমার দিকে তাকালেন। আমি চোখ সরালাম না। মেজাজটা কেন যেন খারাপ হলো। উনি শান্ত গলায় বলল, প্রেমের প্রপোজ দিলে একসেপ্ট করতেন? অবশ্যই না। গাড়িতে কার সাথে কথা বলছিলেন? আমি তার ছেলের সুরে বললাম, বিয়ে করবো কিনা জিজ্ঞেস করলেন। তা আপনি আপনি করছেন কেন? আমি আপনার অনেক ছোট, ওকে তুমিই বলা যায়। শেষের কথাটা নর্মালে বলে অন্যদিকে তাকালাম। উনি বলেন, তুমি বললে খুশি। ছোট যেহেতু ওটাতেই খুশি। আর তখন নাজু, আই মিন আমার বেস্ট নাজিয়ার সাথে কথা বলছিলাম। বাই দা ওয়ে, আপনি আমাকে লক্ষ্য করেছেন নাকি? ধুর, যেভাবে হেসে হেসে কথা বলছিলে তখন থেকেই লক্ষ্য করছিলাম। বেশ প্রাণখোলা মানুষ। আমার এমন মানুষ বেশ পছন্দ। তাই বলে না দেখি বিয়ের প্রস্তাব। আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর। আমি তাতে বিশ্বাসী। তবুও আপনার একবার দেখা উচিত। উত্তর তো দিলে না। কি? আমার জীবনসঙ্গিনী হবে কিনা? দেখুন, আমি পরিষ্কার স্পষ্ট কথা বলতে পছন্দ করি। আগে আমার সম্বন্ধে ভালো করে জানুন। হুট করে সিদ্ধান্ত নেওয়া বোকামি ছাড়া আর কিছুই না। আর সবচেয়ে বড় কথা, আমার ফ্যামিলি আমাকে যেখানে যার সাথে বিয়ে দেয় আমি তার সাথেই রাজি। আমার কোনো পছন্দ ছিল না, এখনো নেই। তাদের খুশি আমার খুশি। বুঝলাম, ঠিকানা দাও। আমার অনেক সমস্যা আছে, সেগুলো শুনেন আগে। সমস্যার সমাধানও হয়। টেনশন নেই। আহা, আপনি বুঝতে পারছেন না। আমি অনেক বেশি কথা বলি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন। এটা 1 নাম্বার। দ্বিতীয়টা হচ্ছে অনেক বেশি হাসো।
হাসলে মন ভালো থাকে। ক্ষতি কি? হ্যাঁ, থার্ড হচ্ছে অনেক রাগীও। কখন কি বলি ঠিক নেই। রাগী মানুষের মন ভালো হয়। এসব কারণে আমার সমস্যা নেই। আপনার মান সম্মান যাবে। বিকজ কেউ কটু কথা শোনালে আমি তাকে ছাই না। চুপ তো থাকতেই পারি না। আমার কারণগুলো শুনে উনি শব্দ করে হেসে ফেলে। আমি কি ভুল বললাম কিছু? আমার যা স্বভাব তাই তো বললাম। যাকগে, আমি আমার বায়োডাটা দিয়ে আরো কিছু টুকটাক কথা বলতে বলতে ঘন্টা শেষ হয়ে গেল। আমি বিদায় নিয়ে ক্লাসে চলে এলাম। উনি বোধ হয়ে চলে গেছে। ক্লাসে আসার পর মনে হলো, ওহো, ওনার নামটাই জানা হলো না। ধুর, এই বোকা একটা কাজ কেউ করে। দৌড়ে ক্লাস থেকে বের হলাম, মনে আছে কিনা। না, নেই। মাঠে তাকাতেই দেখলাম গেট থেকে বের হচ্ছে। কিন্তু এখন পিছু নিলেও তাকে আর পাওয়া যাবে না। ডাকলে তো শুনবেই না। চারতলা থেকে নামতে নামতে উনি হারিয়ে যাবে। ততক্ষণে স্যার আসছে। ক্লাসে মনোযোগ দিলাম। একটায় আমাদের ছুটি হয়। ক্লাস শেষে বাড়িতে ফিরলাম। রাতে হঠাৎ ছেলেটার কথা মনে পড়লো। দেখতে খারাপ না। ঢাকাতে থাকে তো সুদর্শনই লেগেছে। ধবধবে ফর্সা না হলেও শ্যামবর্ণ বলা যায় না। এটাকে কি উজ্জ্বল শ্যামবর্ণ বলে? আমি ঠিক বলতে পারছি না। আমার মনে হলো ডিরেক্ট বিয়ের প্রপোজ দিয়ে ভালোই হয়েছে। কারণ আমি কখনো রিলেশন করব না। রিলেশন হারাম। আমি জেনায় লিপ্ত হতে চাই না। একদিন গেল, দুদিন গেল, ছেলেটার কোনো খোঁজ নেই। ভাবলাম ফান করেছে। ধাপ নিল আমার সাথে। তাতে কি? আমাকে তো আর নিয়ে যায়নি। ভুলে গেলাম ওসবের কথা। ওনার সাথে যেদিন প্রথম দেখা হয় সেদিন ছিল রবিবার। আর আগামীকাল বৃহস্পতিবার। আব্বু আম্মুকে বলছে কাল নাকি আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আমার তখন ছেলেটার কথা মনে পড়ল। মনে মনে বললাম, হায় রে বেচারা, আমাকে দেখতে আসতেছে আর তোর কোনো খবরই নাই। ভাই, তোর দাওয়াত থাকলো যদি এই বিয়েটা ঠিক হয়। বৃহস্পতিবারে আমাদের ক্লাস থাকে। সপ্তাহে 3 দিন। রবি, মঙ্গল, বৃহস্পতিবার। আম্মু বলল কলেজে না যেতে। আমি বললাম বিকেলে আসলে ক্লাস মিস দিয়ে লাভ আছে। ভার্সিটিতে গেলাম। ক্লাস করলাম। বাসায় আসলাম। গোসল নামাজ শেষ করে ঘুম দিলাম। 4টায় ঘুম ভাঙলো আম্মুটাকে। ছেলেপক্ষ নাকি ফোন করেছে 1/2 ঘন্টার মধ্যে চলে আসবে। আম্মু আমাকে রেডি হতে তাগাদা দিল। বাকি সব আম্মু আর কাকি গুছিয়ে রাখছে। আমি ফ্রেশ হয়ে রেডি হলাম। একটা মেরুন কালারের 3 পিস, একটু লিপস্টিক। ব্যাস, সাজা শেষ। কিন্তু আম্মু আমাকে দেখে রেগে গেল। নিজে নিয়ে স্নোব পাউডার দিয়ে আর একটু গর্জিয়াস করে সাজিয়ে দিল। বিশ্বাস করেন, ওই ভাইয়াটার কথা আমার আর একবারও মাথায় আসেনি। পাত্রপক্ষ আসলো 20 মিনিট পর। তাদের কিছুক্ষণ কথোপকথন আলাপচারিতা হওয়ার পর আমাকে ডাকলো। গেলাম, সালাম দিয়ে চেয়ারে বসলাম। আপুর বিয়ের পরেই নিয়ে তৃতীয়বারের মতো পাত্রপক্ষের সামনে বসেছি। তবুও বুক ধুকবুক ধুকবুক করছে। যদি তাদের প্রশ্নে আমার কিছু ভুল হয়। মাথা তুলে তো তাকাইনি, কিন্তু অস্বস্তি হচ্ছিল খুব। তবু কেন যেন হাসি পাচ্ছে আমার। নিচে তাকিয়ে মুচকি মুচকি হাসছিলাম। এর কোনো কারণ নেই। অকারণেই। বরপক্ষের সামনে গেলে আমার অস্বস্তির পাশাপাশি অকারণেই হাসি পায়। কি অদ্ভুত ব্যাপার। আমাকে একজন মহিলা কিছু প্রশ্ন করলো। এই যেমন, নাম কি, কিসে পড়ি, কোন কলেজে পড়ি, ভাই বোন কয়জন, এসব। পরিচয় দিয়েছে উনি ছেলের খালাম্মা হয়। একজন বৃদ্ধ বয়সের পুরুষ বলল একটা সূরা শোনাতে। আমি মূলক সূরাটা বললাম। স্তব্ধ হয়ে গেছিল পুরো রুম, কোনো সারা শব্দ নেই। বুঝলাম সূরাটা বলা বোধ হয় সুন্দর হয়েছে। বলার পর সবাই মাশাআল্লাহ মাশাআল্লাহ বলা শুরু করে দিয়েছে। আমি খুব কষ্ট করে হাসি চেপে রাখলাম। এত প্রশংসা শুনলে আবার আমার লজ্জা লাগে। এবার বলল ছেলের সাথে আলাদা কথা বলার জন্য। আমার খুব ভয় লাগছিল। আমাকে আশ্বাস দিয়ে ছেলেটাকে একটা রুম দেখিয়ে দিল আব্বু। আমার রুমেই। আমি পিছু পিছু গিয়ে দাঁড়ালাম। উনি বললেন, বসুন। আমি খাটের এক পাশে বসলাম, উনি অন্য পাশে বসা। আমি চুপ করে বসে আছি ছেলেটার প্রশ্নের অপেক্ষায়।
উনি বললেন, আমার দিকে তাকাও তিশা। আমি চোখ বড় বড় করে তাকালাম। ওই ছেলেটা না? হ্যাঁ, সেই তো। কণ্ঠটা কর্ণকুহরে পৌঁছাতেই তাকিয়ে দেখলাম এটা উনি। আমি তাকাতেই উনি ফিচেল হাসলো। বলল, কেমন আছো? সরি, প্রথমেই আপনি করে সম্বোধন করে ফেললাম। আপনি তাহলে পাত্র? মনে হয় না। এখনো ছোট মনে হয়। ঠিক সেটা বলিনি। এত তাড়াতাড়ি? উনি আবার হাসলেন। বললেন, আমাকে তোমার পছন্দ। যা বলার সেদিনই বলেছিলাম। আমার আব্বু আম্মু যা বলে দেয়। আমার সম্বন্ধে কি জানতে চাও বলো? নাম? আপনার নামটা জানা হয়নি। থাক, ওটা আর জেনে কি করবা? বিয়ের পরে একেবারে শুনে নিও। উত্তরটা আমার পছন্দ হলো না। আমি বাচ্চাদের মতো অনুরোধ করে বললাম, না প্লিজ বলুন। এমন সময় বাহিরে আব্বু ডাকছে, তিশামা, আসবো। উনি উঠে দাঁড়িয়ে বললেন, আমার নামটা এখনো জানতে পারলে না, এটা তোমার ব্যর্থতা। তবুও বলি, আমার নাম সাহাদ। নামের অর্থটাও শুনবে নাকি? মধু আমার নামের অর্থ। শেষের কথাটা বলে একটা চোখ টিপ দিয়ে একগাল হেসে সবার কাছে চলে গেলেন। আমি হাবলার মতো তাকিয়ে রইলাম। আব্বু এসে আমাকে আবার তাদের সামনে নিয়ে গেলেন। ওনারা বললেন আমি চলে আসতে। আমি পাশের রুমে আম্মুর কাছে চলে গেলাম। পাত্রপক্ষের সাথে আব্বু কথা বলছে। আমি পাশের রুমে আসার আধ ঘন্টা পর ওনারা চলে যায়। রুমে একসাথে বসে আড্ডা চলছে। আমি, আম্মু, আব্বু, আমার একমাত্র ভাই তোহান আর দাদি। আম্মু মুড়ি চানাচুর মেখেছে। সবাই খাচ্ছি আর গল্প করছি। দাদি হঠাৎ অন্য কথার ফাঁকে আজকের দেখতে আসার কথা তুললেন। শুনলাম তাদের আমাকে পছন্দ হয়েছে। ছেলের পছন্দই নাকি তাদের সবার পছন্দ। যা বুঝলাম আমার পরিবারেরও ছেলেকে পছন্দ হয়েছে। না হওয়ারও কোনো কারণ নেই। শাহাদ অনার্স শেষ করেছে সবে। ওনার আব্বুর ব্যাংকে জয়েন করেছে কিছুদিন আগে হবে। শাহাদা দুই ভাই। বড় ভাই কোম্পানিতে জব করে। বউসহ আলাদা বাসায় থাকে। এতগুলো কথা তারা আমাদের বাড়ি থেকে যাওয়ার পর আম্মু দাদিকে বলতেছিল, সেখান থেকে শুনেছি। আম্মুকে বোধ হয় আব্বুই বলেছে। দাদি বলতেছে, কি করবি রশিদ? বিয়ে কি ধরবি এখন? আপনি কি বলেন আম্মা? ছেলে তো দেখে ভালোই মনে হইল। বিয়েটা ভালোই, দিলে দেওয়া যায়। শফিক কি কালকে আইব? বলছি আইবার জন্যে। আমরাও গিয়ে দেখে আসি। আল্লাহ চাইলে হইবে। খুদাই কর। শফিক আমার কাকার নাম। ওনারা সপরিবার ঢাকায় থাকেন। কাকা আসবে কেন সেটাই বুঝলাম না। আব্বুকে প্রশ্ন করলাম, কাকা হঠাৎ কেন আসবে আব্বু? ছেলের বাড়িতে যাবো তাই। তোর ফুফা, আমি তোর কাকা যাবো। দেখা আসি তাদের বাড়িঘর। আম্মু বলল, রমজান আমার ফুফার নাম ভাইরেও বলছেন। আচ্ছা, হেরা এত তাড়াতাড়ি বিয়ে করাইতে চায় কেন? তাড়াতাড়ির তো একটা সীমা আছে। তাই বলে আজকে আয়শা কালকেই বিয়ে? আমাদের একটা দেখাশোনা আছে না? ওই জন্যই তো একটু সময় নিলাম। বলছি আমরাও দেখি। ওনারাও রাজি। বলছে কালকে যাওয়ার জন্যে। এখন কালকে দেখা যাক। আব্বু, ভালো কইরা খোঁজ খবর নিস রশিদ। এত তাড়াতাড়ি করে যেহেতু কোনো কারণ নাই তো। দাদি, তোর আম্মা বাদ দেন। কালকেটা কালকে হবে কোন? আম্মু। তাদের কথার মধ্যে আমি এক প্রকার পালিয়ে আমার রুমে চলে আসলাম। কেমন যেন লজ্জা লাগলো। নিজের বিয়ের কথা নিজে শুনতেছি। শাহাদ এত তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছে কেন? বিয়ে পাগল নাকি বউ পাগল লোকটা? তবে নামটা বেশ সুন্দর। একদম লোকটার মতোই। আপনাদেরকে পরিচয় দিতেই ভুলে গেছি। আমি সহ আমরা দুই বোন এক ভাই। তানিশা আপুর বিয়ে হয়ে গেছে 6 মাস হবে। আর তোহান আমার ছোট। এবার টেনে পড়ে। আমার আব্বু রশিদুল ইসলাম ব্যবসা করেন। আম্মু আপাতত গৃহিণী। আগে একটাকে যে স্কুলে নিয়োজিত ছিল। আমার ফুফু একজন আর আব্বু সহ তারা দুই ভাই। কাকার পরিচয়টা তো দিলামই। আমি একজন কল্পনাপ্রিয় মানুষ।
বাস্তব থেকে কল্পনা আমার কাছে বেশি সুন্দর লাগে। সেখানে কোনো দুঃখ নেই, নেই কোনো আহাজারি। সেখানে আছে সুন্দর একটা জীবন। আহা, কত হাসি খুশি সেখানে। বাস্তবতার ঠিক উল্টো। ভাবতেই ভীষণ ভাল লাগে। রাতটা আমার কল্পনাতেই ডুবে গেল। জানি না আগামীকাল কি হবে। বিয়েটা আদৌ হবে তো? না হলেই ভালো। সাহাদের বাড়ি কুমিল্লায়। আমাদেরও কুমিল্লায়, তবে ওদের থেকে অনেক দূরে। সাহাদ উচ্চ মাধ্যমিক অবধি কুমিল্লা পড়লেও কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়ে অনার্স শেষ করেছে ঢাকা থেকে। এই অবসর সময়টা নাকি বাবার সাথে থাকবে, তারপর ইঞ্জিনিয়ার নিয়ে বাকিটা শেষ করবে। আমার এত কিছু জেনে লাভ নাই, ধুর। ওনার 2 ভাই 1 বোন। বোনটার বিয়ে হয়ে গেছে কিছুদিন আগে। আব্বু বলেছে 2 মাস হবে। বনানীতে নাকি জায়গা আছে এবং সেটার কাজ চলছে। এখন কথা হচ্ছে আব্বু আর ফুফা গেছে তাদের বাড়িতে। কাকা কুমিল্লা থেকে ডিরেক্ট ওখানে চলে যাবে। কি হবে জানি না, কিন্তু আমার কেন যেন কান্না পাচ্ছে। খুব করে কান্না করতে ইচ্ছে করছে। খারাপ লাগছে ভীষণ। আমি একটু একটু করে সব তথ্য জানার চেষ্টা করছি। দাদিকে আব্বু আম্মু খুব সম্মান করে। আমার দাদিও আলহামদুলিল্লাহ অনেক ভালো মনের মানুষ। দাদির কাছে বললেই আমি দাদির থেকে সব শুনতে পারি। সন্ধ্যায় আব্বু বাড়িতে ফিরল, তাও একা। আম্মু কাকা আর ফুফার কথা জিজ্ঞেস করতেই বলল ওনারা যার যার বাড়িতে চলে গেছে। কাকা সেখান থেকেই ঢাকায় চলে গেছে। কাকা বসুন্ধরায় থাকে। বনানীর কাছাকাছি বলে ওখানে সাহাদের আশ্রয় জায়গা, দালান তৈরিকরণ ব্যাপারটা সত্যি কিনা তা যাচাই করতে চলে গেছে। আম্মু জিজ্ঞেস করলো ওখানটার খবর কি। সব ঠিক আছে। বিয়ে ঠিক করে এসেছি। আগামী সোমবার বিয়ে। এত তাড়াতাড়ি? এই সময়টাই দিবার চায় না। ওনারা বলছে পছন্দ হলে আগামীকালই যেন শুভ কাজ সম্পন্ন হয়ে যায়। আমি জোর করে 2 দিন বেশি বাড়িয়েছি। খবরটা শোনার পর আমার সারাদিনের কান্না যেন বেরিয়ে আসতেই চাইল। বাধা দিলাম না। দৌড়ে রুমে গিয়ে দরজা আটকিয়ে কান্না শুরু করে দিলাম। আব্বু আম্মুকে ছাড়া আমি থাকবো কিভাবে? মন চাইলেই দাদির আগেরকার গল্প শুনতে পারবো না। আমার মন খারাপ হলেই ছাদে দুলনিরাতে বসে বসে আকাশ দেখতে পারবো না। এত কিছু কেড়ে নিল সাহার। ওকে ইচ্ছামতো বকলাম, মনে মনে 1000 টাকারই আর কথা শুনিয়ে দিলাম। কিন্তু শান্তি পাচ্ছি না। কান্না যেন থামেই না। আধ ঘন্টা পর দাদি এসে আমার দরজায় কড়া নাড়ছে। আমি উঠে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এসে দরজা খুললাম। দাদি শক্ত গলায় ধমকে বলল, এতক্ষণ ধরে দরজা ধাক্কাধাক্কি করছি, তোর কোনো খবর নাই? ভাবলাম কি না কি করে বসলি। বুঝলাম দরজা খুলতে দেরি হয়েছে বলে ধমক দিয়েছে। আমি মিনমিনে গলায় শুধালাম, ওয়াশরুমে ছিলাম। এসো ভিতরে এসো। দাদির হাত ধরে ভিতরে এনে খাটে বসিয়ে দাদির কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। আবদার করলাম গল্প শোনাতে। দাদিও শোনালো। একটা নয়, অনেকগুলো। মনটা এবার হালকা লাগছে। রুম থেকে বেরিয়েছি প্রায় ঘন্টাখানেক পর। আম্মুকে দেখার পর ফের কান্না চলে আসলো। আম্মু আমাকে জড়িয়ে রেখেছে। আম্মুরও বোধ হয় খারাপ লাগছে। তখন আব্বু আসে। আমাকে কাঁদতে দেখে মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদছিস কেন? তুই তো আর একবারে চলে যাবি না, তাই না মা? আমি আব্বুকে জড়িয়ে ধরতেই জোরে শব্দ করে কাঁদা শুরু করে দিলাম। বললাম, আব্বু আমাকে পর করে দিচ্ছ। আমি এখন বিয়ে করতে চাই না। কেউ আমার কথা যেন কানেই নিল না। তবে নীরবে সবাই যে আমার জন্য কষ্ট পাচ্ছে সেটা বুঝতে পারলাম। অথচ আমি সামনে গেলেই সবাই কেমন কঠিন হয়ে পড়ে। 2 দিন খুব কেঁদেছি। ঢাকা থেকে কাকা এসেছে আজকে। কাল আমার বিয়ে। আমার একটা চাচাতো বোন আর 2টা ভাই। ওরা সবাই আমার থেকে ছোট। ফুফু ফুফা এসেছে। তানিশা আপু, ওনার হাজবেন্ড আর ওনার শাশুড়ি এসেছে। সবাই এসেছে। নাজিয়া কালকে আসবে। অন্য সময় হলে বছর সবাই মিলে আড্ডা জমে যেত, কিন্তু এখন সবাইকে দেখলেই আমার কষ্ট হয়। কান্না চলে আসে। বাহিরের কাউকে বলা হয়নি, শুধু নাজিয়া ছাড়া। বড় অনুষ্ঠান হবে না, কারণ সাহাদের পরিবার চায় আমাদের বিয়েটা মসজিদে খেজুর ছিটিয়ে সুন্নত মোতাবেক হোক। এটা আমিও চাইছিলাম।
খুব ভালো লেগেছে এই বিষয়টা। হলুদের অনুষ্ঠানের ছোটখাটো আয়োজন করেছে ছাদে। একতলা বিল্ডিং আমাদের। কোনো অনুষ্ঠান হলে ছাদেই প্যান্ডেল হয়। আমার মন ভালো নেই, কিন্তু সবার জোরাজুরিতে যেতে হয়েছে। অনুষ্ঠান শেষে রুমে আসার পর ফ্রেশ হয়ে শুতে যাব এমন সময় আম্মু ডাকছে। মাথা ব্যথা সহ বিরক্ত লাগছে খুব। তবুও উঠে দরজা খুলে বললাম, কি দরকার? আম্মুর হাতের মোবাইলটা এগিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, নে কথা বল। সুন্দর করে কথা বলিস কেমন? কে? কে আর না বলেই আম্মু চলে গেল। স্ক্রিনে তাকিয়ে দেখলাম আননোন নাম্বার। সেভ নেই। কানে তুলে সালাম দিলাম। ওপাশ থেকে সালাম ফেরালো। আমি বললাম, কে ভাই, এটাতে ডিস্টার্ব করলি? শাহিন ভাই নাকি? হু। রেগে বললাম, কমন সেন্স নাই নাকি? একটু আগেই তো দেখা হলো, এখন কল দিছস কেন? আর এই মোবাইলে কেন আমার নাম্বার নাই? না, হারিয়ে ফেলছি। আমাকে রাগিয়ে দিস না। খুব খারাপ লাগছে, কালকে কথা বলি। সকালে তো দেখা হবেই। ঘুমাবো এখন। আচ্ছা, এই শাহিন ভাইটাকে? প্রশ্ন শুনে খুব চমকালাম। স্ক্রিনে নাম্বারটা আরেকবার দেখে তড়িঘড়ি করে কানে তুলে শুধালাম, কে বলছেন? তোমার শাহিন ভাই। কিন্তু ভাইয়ার কণ্ঠ তো এমন না। আমি সাহাদ। আমার যে বিয়ে ভুলে গেছিলাম। বিয়ে ঠিক হয়েছে শুক্রবারে। আজকে রবিবার। উনি একবারও কল দেয়নি। আজকে হঠাৎ। মানে আমার মাথার ওপর দিয়ে গেল যেন। আমি চুপ করে আছি। ওপাশ থেকে বলল, হ্যালো। জি। হলুদের পিক দাও। নাই। কি? না মানে নাম্বারে কিভাবে দিব? আমার নাম্বারটা সেভ কর তোমার ফোনে। আর এটাতে বোধহয় হোয়াটসঅ্যাপ আছে, অ্যাড হয়েছে দেখলাম, ওখানে দাও। আমার মেজাজটা খারাপ হলো। খুব বলতে ইচ্ছে করলো, তোর এত বিয়ে করার শখ হয়েছে কেন শয়তান ছেলে? আর কোনো মেয়ে পাইলি না কেন যে সেদিন দেখা হইল? বিয়ের কথা মাথায় আসতে আবার কান্না এলো। উনি বললেন, কি হলো? আমি নাক টেনে বললাম, দিচ্ছি। তুমি কি কাঁদতেছ? প্রায় কেঁদে দিয়েছিলাম, কিন্তু উনি এটা বলাতে কান্নাটুকু যেন বেড়ে গেল। আমি ফোন কেটে কাঁদতে কাঁদতেই পিক দিলাম। নির্টিক উঠলেই বুঝলাম উনি তৎক্ষণাৎ দেখেছে। এরপর অনবরত হোয়াটসঅ্যাপে কল দিতেছে বলে ডাটা অফ দিলাম। তারপর আবার নাম্বারে কল দিতে থাকে। একটা কলও রিসিভ করিনি, উল্টো মোবাইল সাইলেন্ট করে বালিশের পাশে রেখে বালিশে মুখ চেপে কাঁদতেছিলাম। উনি কি রেগে যাবে? রাগলে রাগুক, আমার কি? আম্মু ফোন নিতে আসেনি। ভাবছে আমি বোধহয় কথা বলছি। অথচ কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেরও জানা নেই। সূর্যের মিষ্টি তাপ আমার মুখে পড়তেই ঘুম ভেঙে গেল। সাথে সাথে উঠে বসলাম। ওহো, রোদ উঠে গেছে, অথচ ফজর কাজা হয়ে গেল। দেরিতে ঘুমিয়েছি বলেই নামাজটা পড়তে পারলাম না। ঝটপট ফ্রেশ হয়ে কাজে নামাজ আদায় করে নিলাম। একটু অবাক হলাম, কেউ আমাকে এখনো ডাকেনি। কিন্তু কেন? সকালে রুম থেকে বেরিয়ে দেখি সবার নাস্তা হয়ে গেছে। আমি যেতেই আম্মু বলল, আয় আমি খাইয়ে দেই। অবাক হওয়ার কিছু নেই, কারণ এমনটা অনেক হয়েছে। আমি ঘুম থেকে দেরিতে উঠলে আম্মুর হাতেই খাওয়া হয়। সবাই যার যার কাজ করছে। আশেপাশে কাউকে না দেখে আম্মুকে প্রশ্ন করলাম, বাকিরা খেয়ে ফেলেছে? কয়টা বাজে ঘড়ি দেখেছিস? মেহমানরা এতক্ষণ অবধি বসে থাকবে। ঘড়িতে দেখলাম 9টা 3 বাজে। বাপরে, এত দেরি! আমি চোখ বড় বড় করে তাকাতেই আম্মু আমার দিকে নরম গলায় বলল, খুব কেঁদেছিস তাই না? চোখ দুটো ফুলে গেছে। রাতে দেরি করে ঘুমিয়েছিস তাই আর ডাকিনি। মাথা ব্যথা আছে এখন হালকা। খেয়ে রেডি হয়ে নে। কেন? কোথায় যাব? গোসলের জন্য। নাজিয়া এসেছে 11টায়। আসতেই খুব বকলাম ওকে। গতকাল আসেনি বলে কি আজ সকাল সকাল আসা যেত না? মিঙ্গেল হলে এই একটা সমস্যা। স্বামীর কথা অনুযায়ী চলতে হয়। নাজিয়ার বিয়ে হয়ে গেছে 2 মাস আগে। ওর হাজবেন্ড নাকি বলেছে বিয়ের দিন আসতে দেয়, গায়ে হলুদে আসতে পারেনি। আমাকে সাজানোর দায়িত্বটা আমি নাজিয়াকে দিয়েছি। এটা অনেক আগে থেকেই কথা ছিল আমাদের মধ্যে। আমি ওর বিয়েতে সাজাবো আর ও আমার বিয়েতে।
আমি সাজিয়েছিলাম নাজিয়াকে। আর পার্লারের কিছু কাজ আমার জানা আছে। আমি নাজিয়াকেও শিখিয়েছিলাম। তাছাড়া যেহেতু মসজিদে বিয়ে, তাই নর্মালি সাহায্য ভেবেছি। শ্বশুরবাড়ি থেকেও জানানো হয়েছে আমাকে যেন পার্লারে না সাজায়। নাজিয়া আমার রক্তের সম্পর্ক ছাড়া আরেকটা বোন সে। সাজানোর এক সময় নাজিয়া বলে, আমার বিয়ে হয়ে গিয়েছিল বলে তোকে বলেছিলাম যে এবার শরবত বানানো শিখে নিতে, যেন এবারের রমজানের ইফতারে তুই শ্বশুরবাড়িতে শরবত বানাতে পারিস। তাই বলে এত তাড়াতাড়ি টিস্যু? রমজান আসতে আরো 2 মাস বাকি। আমি নাজিয়ার দিকে তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে বললাম, মজা নিচ্ছিস? তুই নিয়েছিলি না আমার বিয়ের দিন? মনে নেই? আমার শ্বশুরবাড়ি থেকে হলুদের সাজের সাথে বিয়ের সব সাজগোজ পাঠিয়ে দিয়েছিল। দূর থেকে এসে সাজাতে সাজাতে নাকি তাদের দেরি হয়ে যাবে। নাজিয়া আমাকে সাজাতে সাজাতে 1:30 বেজে গেছে, অথচ বরপক্ষের গাড়ি এখনো আসেনি। আম্মুকে বলতে শুনলাম তারা নাকি কিছুক্ষণ আগে মাত্র রওনা হয়েছে। আসলে ভালো না, আসলে আরো ভালো। আমার ভালো লাগছে না কিছু। বালের বিয়ে। বরপক্ষ যখন আসছে তখন 2:30 বাজে। এসে খাওয়া দাওয়া করে কে কে আমাকে দেখতে আসছে, ছবি তুলছে। অথচ আমার খুব অস্বস্তি হচ্ছে, যেটা কাউকে বোঝাতে পারছি না। পারছি না আমার মনের অবস্থা বোঝাতে। আমার প্রিয় মানুষগুলোর দিকে তাকাতেই কান্না পায়। একটু পরীকে যেন গান বাজালো, লীলাবালি লীলাবালি বড় যুবতী সই গো, বড় যুবতী সই গো। কি দেয়া সাজায় তোরে? বান্ধবী নাজিয়া আমার গানের তালে তালে গান গাইছে। আমার কান্না যেন থামাতে পারলাম না, শব্দ করে কেঁদে দিলাম। নাজিয়া এসে আমাকে জড়িয়ে ধরে এটা সেটা বলে হাসানোর চেষ্টা করছে। আমি যেন আরো ভেঙে পড়লাম। নাজিয়া খাট থেকে নেমে আগের মতোই হাস্যকর কথাবার্তা বলছে, কিন্তু আমার হাসি আসছে আজ। অন্য সময় হলে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি হয়ে যেত শিওর। আচ্ছা, কত মেয়েদের দেখি বিয়ের সময় হাসে, আমার কেন কান্না আসছে? আমি তো হাসুনি। তবে কেন এত কষ্ট লাগতেছে যে নাজিয়ার কথাগুলোতেও আমার হাসি পাচ্ছে না? একটা সময় নাজিয়া মজা করতে করতে শব্দ করে কেঁদে দিল। আমি অবাক হয়ে মাথা উঁচিয়ে ওর দিকে তাকালাম। না, সে সত্যিই কাঁদছে। মুখের মধ্যে দুটো হাত দিয়ে কাঁদছে। আমার যেন আর তর সইছে না। আমি উঠে গিয়ে নাজিয়াকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করলাম। উপস্থিত সবাই হা করে তাকিয়ে আছে। এখানে বরপক্ষে অনেকেই ছিল। সবাই কানাঘুষা করছে আমাদের 2 বান্ধবী নিয়ে। তাতে কি? ওসব শোনার সময় আছে? 2 বান্ধবীর কান্নায় যেন পরিবেশটা স্তব্ধ হয়ে গেল। কান্নার শব্দটুকু যে স্পষ্ট সরিয়ে গেছে তা আব্বুর আশাতেই বুঝলাম। আব্বু দৌড়ে এসে বলল, কি হয়েছে? আমি নাজিয়াকে ছেড়ে আব্বুকে জড়িয়ে ধরে বললাম, আমি যাব না আব্বু। তোমাদের ছাড়া আমি কোথাও যাব না। আব্বু আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। মুখে কিছু না বললেও তার চোখ জোড়া লাল হয়ে আছে, চিকচিক করছে। এই বুঝি বেরিয়ে আসবে চোখের জল। আম্মু আমার কাছেই আসে না কারি বলে। রাতে ঘুমিয়েছিলাম বলে মাথা ব্যথা একটু কমেছিল। এখন আবার শুরু হয়েছে। কাঁদছি বলেই হয়তো। একটু আগেই আমি অন্যের কারাদণ্ডে বাধা পড়েছি। হ্যাভি হয়ে গেছে আমার আর সাহাদের। আমাদের এখন বিদায় দিয়ে দিবে। এ বাড়িতে আমার আজ এখনই রাজত্বের শেষ দিন। ছোট মেয়ে বলে আদরে ছিলাম। এরপর আসবো মেহমান হয়ে। আমার চোখ থেকে এখনো নোনাজল পড়ছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে। বিদায় বেলা। আব্বু আম্মু কেউই আমার সামনে আসছে না কেন? আমি বাধ্য মেয়ের মতো এক জায়গায় বসে আছি, তারা সামনে না আসলে আমিও যাব না। ওদিকে তারা দিচ্ছে। শেষ বিকেলের শেষ দিকে আব্বু আম্মু এসেছে, দাদি, তোহান, নাজিয়া, আমার কাজিনরা সবাইকে জড়িয়ে ধরে কেঁদেছি। সাহাদ পাশেই দাঁড়ানো ছিল। ওর দিকে আমার কোনো লক্ষ্য নেই। আব্বুই আমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে বিদায় দিয়েছে। গাড়ি চলছে। আমি তখনও কাঁদছি। আমি সাহাদের ডান পাশে বসা। আমার সাথে আমার বাড়ির কেউ আসেনি। সাহাদ আমার কানের কাছে ফিসফিসিয়ে বলল, আমার কাছে আসার জন্য এত কান্না? নিয়েই তো আসছি। এবার থামো প্লিজ। আমি কথা বাড়ালাম না। কথা আসছে না, এখন আসবেও না। প্রচুর মাথা ব্যথা করছে। উফ কি যন্ত্রণা। গা হেলিয়ে দিলাম সিটে। তারপর আর কিছু মনে নেই।
আমি যখন চোখ খুললাম তখন আমি আমার শ্বশুরবাড়ি পৌঁছে গেছি। সামনের সিটে বসা একটা মেয়ে ডাকছে আমাকে। ভাবি বলে ডাকছে, নিশ্চয়ই ওর বোন টোন কেউ হবে। চোখ খুলতেই দেখি আমি শাহাদের বুকে। ও এক হাত ঝাপটে ধরে রেখেছে। আমি চটজলদি সরে গেলাম এবং আর চোখে ভ্রু কুঁচকে তাকালাম। তবে কি আমি এতক্ষণ অজ্ঞান ছিলাম? আর কেউ ডাকলো না। তবে ভালোই হয়েছে। মাথা ব্যথাটা অনেকটাই কমে গেছে। গাড়ি থেকে নামানো হলো একজন মহিলা আসার পর। কথাবার্তায় বুঝলাম উনি আমার শাশুড়ি, আমার নতুন মা। সবাই বলল পা ধরে সালাম করতে। সত্যি কথা বলতে পা ধরে সালাম করা আমার পছন্দ না। এটা ইসলামে জায়েজ না, কিন্তু সমাজের জন্য করব। আমি সালাম করতে গেলেই আমার শাশুড়ি আমার দু বাহুতে ধরে আমাকে বাধা দেন। কাট কাট গলায় বললেন, মুখে সালাম দিবে বৌমা। এখনকার যুগে কেউ পায়ে ধরে সালাম করে নাকি? শাশুড়ির কথাগুলো আমার বেশ পছন্দ হয়েছে। উনি ঠিক কথাই বলেছেন। আমি ঘাড় কাত করে সায় দিলাম। আমাকে বরণ করে ভিতরে নেওয়া হলো। আমার শাশুড়িকে আমার আম্মুর থেকেও ইয়াং লাগে। দেখে বোঝাই যায় না উনি 3 সন্তানের মা এবং সবাইকে বিয়েও করানো হয়ে গেছে। আমাকে আলাদা রুমে বসিয়ে শাহাদের রুম সাজাচ্ছে ওর কাজিনরা। দাদির কথা, আব্বু আম্মুর কথা মনে পড়ছে। এত খারাপ লাগে কেন? বারবার কান্নাই বা আসে কেন? আজব। শাহাদ আশেপাশেই ঘুরঘুর করছে। ফ্রেশ হয়ে এসেছে সে। গায়ে একটা কাটারি কালারের হাফ হাতা গেঞ্জি আর কালো রঙের ট্রাউজার। আমি ওর দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করলাম। আপাতত এখানে কেউ নেই। চোখ পড়তেই উনি এগিয়ে এলো। বলল, কিছু লাগবে? আমি নিচের দিকে তাকিয়ে বললাম, আমরা যে পৌঁছেছি সেটা আব্বু আম্মুকে জানানো উচিত না। আসার পরেই জানিয়েছি। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, আমার সাথে একবারও কথা বলল না। কথাটা বোধ হয় কান্না মিশ্রিত কণ্ঠে হয়ে গেছে। উনি মোবাইলটা এগিয়ে বলেও, নাও কথা বলো। একজন মধ্যবয়সী মহিলা এসে ওনাকে বলল, তোর বাবা ডাকছে শাহাদ, যা তো ওখানে। উনি আমার হাতে ফোন দিয়ে চলে গেল। মধ্যবয়সী মহিলাটা বলতেছে, একটা মানুষও নতুন বউটার পাশে নাই। সব গেল কই? আমার পাশে এসে বসলেন উনি। ততক্ষণে আম্মু কল ধরেছে। আম্মু হ্যালো বলতেই আমি কেঁদে বললাম, এসে পৌঁছেছি অথচ তোমরা কোনো খুঁজি নিলে না। নিয়েছি। সবাই নাকি তোকে দেখতে আসছে। ভিড় অনেক। তাই বললাম যে পরে কথা বলবো তোর সাথে। কি করতেছো তোমরা? সবাই চলে গেছে। না, তোর ফুফু ফুফা শুধু চলে গেছে। আমাকে নিতে আসবে কবে? কাল বাদে পরশুদিনই চলে আসবি মা। কারিস না। তোহানকে আমার সাথে দিলে না কেন? এখানে সবাই বলছে কেউ আসছে কিনা। দাদি, আব্বু কই আম্মু? তোর আব্বু বাহিরে গেছে। দাদি এখানেই। কথা বল। দাদির সাথে কথা বলেই কল কেটে দিলাম। সামনে বসে থাকা মধ্যবয়সী মহিলা আমার থুতনিতে হাত রেখে বললেন, আমি শাহাদের নানি। তোমার নানি শাশুড়ি। বুঝলে? আমি মাথা কাত করতেই উনি ফের বললেন, এখানে সবাইকে আপন করে নাও। প্রথম একটু খারাপ লাগবেই। এভাবে বাচ্চাদের মতো কেউ কাঁদে। ওনার কথায় আমি মুচকি হাসলাম। উনি আমার সাথে অনেকক্ষণ কথা বললেন। মাগরিব কাজা হয়েছে। এশাটা কাজা করতে চাই না। নানি শাশুড়িকে বললাম, আমি নামাজ পড়তে চাই। এগুলো চেঞ্জ করব না। নানি সাবিহা বলে কাকে যেন ডাকলেন। মিনিট 2 পরেই যাকে ডেকেছেন উনি এসেছে। নানি পরিচয় করিয়ে দিলেন, এটা শাহাদের বড় ভাইয়ের বউ। ভাবি আমাকে একটা করা ল্যাভেন্ডার কালারের কাপড় দিয়ে বললেন, এটা পরে নাও দিশা। আমি নানি বাহিরে ওয়েট করছি। আমি বললাম, আচ্ছা। পারবে তো? জি। আমি শাড়ি পরতে পছন্দ করি। তাই শাড়ি কিভাবে পরে তা জানা আছে। বাড়িতে প্রায় শাড়ি পরা হতো। তানিশা আপুর বিয়ের আগে আমরা 2 বোন একসাথে পড়তাম। নাজিয়াদের বাড়িতে গেলেও পড়া হতো। শাড়ি পরে তাদেরকে ডাকলাম। ভাবি এসে ওয়াশরুম দেখিয়ে দিলেন। আমি উঁচু করে কাজা মাগরিব এবং এশার নামাজ পড়লাম। প্রায় 10টা বাজে। বিয়ে ঠিক হওয়ার পর থেকে আমার ভালো করে খানা দানা হয় না। এখন হালকা খিদে লেগেছে।
আমার শাশুড়ি এসে আমার সামনে খাবারের প্লেট রাখতেই ভাবি বলল, দেন মা, আমি খাইয়ে দেই ওকে। আমি হা করে তাকিয়ে আছি। সবাই এত ভালো কেন? নতুন বলেই নাকি মানুষগুলো এরকম? ফোন দিয়ে সেই যে গেছে, আর একবারও সাহায্য সামনে পড়েনি। এমনকি খাবারের টেবিলেও না, কোথায়ও নেই। খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে নাকি? মোবাইলটা এখনো আমার হাতে। এর মধ্যে ৫-৬টা কল এসেছে ওনার মোবাইলে। আমি ধরিনি। ওপারের মানুষ কিছু মনে করলে। খাবারের টেবিলে অনেকের সাথেই পরিচয় হয়েছে আমার। এই যেমন শাহাদের বড় ভাই নাহিদ ভাইয়ের সাথে। আমাদের গাড়িতে যেই মেয়েটা ছিল সে নাকি আমার খালা শাশুড়ির মেয়ে সৌরভী। এরকম অনেকের সাথেই পরিচয় হলো। আমাকে যখন শাহাদের রুমে নিয়েছে তখন ১২টা ২০ বাজে। শাহাদের মোবাইল থেকে দেখে নিলাম সময়টা। আমাকে খাটে বসাতেই শাহাদের আগমন। ভাবি, নানি শাশুড়ি আর আমার শাশুড়ি আমাকে নিয়ে আসে। আমার শাশুড়ির হাতে পান আর মিষ্টি ছিল। আমাদের দুজনকে মিষ্টিমুখ করিয়ে বলল পান খেতে। আমি শাশুড়ির দিকে তাকিয়ে বললাম, না আন্টি, পান খেলে মাথা ঘুরাবে। উনি আমার দিকে হা করে তাকানোর কারণটা একটু পরে বুঝলাম। যখন ভাবি বলল, তিশা আন্টি না, এখন থেকে মা বলে রাখবে। আম্মু, আম্মা, মা যা খুশি। আমি মাথা কাত করে সায় দিলাম। নানি শাশুড়ি বলল, পান চিবাইতে হবে না, শুধু মুখে দিয়ে একটা কামড় দিয়ে ফেলে দে। আমরা তাই করলাম। ভাবি পানি এগিয়ে দিলেন। পানি খাওয়ার নিয়ম ৩ শ্বাসে। এটা আমার পুরনো অভ্যাস যে ৩ শ্বাসেই খাই। শাহাদও খেলো। তারপর নানি শাশুড়ি ভাবিকে কি যেন ইশারা করে আমার শাশুড়িকে নিয়ে রুম থেকে চলে গেলেন। ভাবি মুচকি হেসে আমার কানে ফিসফিসিয়ে বললেন, কিছু না দেওয়া পর্যন্ত গায়ে স্পর্শ করতে দিবে না। আর দুজনেই ২ রাকাত নফল নামাজ পড়ে নিবে কেমন? আচ্ছা, ওকে আমি আসি হু। ভাই, বেস্ট অফ লাক। দরজা বন্ধ করে দাও। লাস্ট কথাটা শাহাদকে বলেই মুচকি হেসে ভাবি চলে গেছে। শাহাদ গিয়ে দরজা বন্ধ করতেই আমার ভয় লাগতে শুরু করে। কি শাশুড়িকে যদি বলতাম আমি ওনার সাথে থাকবো তাহলে কেমন হতো? আমার ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে শাহাদ আমার সামনে এসে দাঁড়ায়। আমি ভয়ে ভয়ে ওর দিকে তাকালাম। উনি কিছু বলতে যাবে তার আগে আমি মুখের উপর ফতাফত বললাম, ভাবি বলেছে ২ রাকাত নফল নামাজ পড়তে। উনি একটু ঝুঁকে বললেন, আর কিছু বলেনি। আমি ভয়ে চোখ বন্ধ করে কাঁপা কাঁপা গলায় শুধালাম, না, আর কি বলবে? উনি মুচকি হেসে বললেন, যাও অজু করে এসো। আমি উঠে বাহিরের দিকে পা বাড়াতেই উনি পিছু রাখলেন, কোথায় যাচ্ছ? ওয়াশরুমে। বাহিরে ওয়াশরুম? হ্যাঁ, ভাবি তো ওখানেই দেখালো। সেটার কোনো প্রয়োজন নেই। আমাদের রুমের উত্তর দিকেই ওয়াশরুম আছে, দেখো। বলেই উনি বিছানায় শুয়ে পড়েন। আমি কিছু না বলে চলে গেলাম। আমি বের হতেই উনি উঠে অজু করতে চলে গেলেন। যাওয়ার আগে বললেন, আমি আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। মিনিট ৫-১-এর মধ্যে শাহাদ বের হয়ে আসে। আলমারি খুলে ২টো জায়নামাজ নিয়ে একটা আমার হাতে দিয়ে আরেকটা ওর হাতে রাখে। তারপর দুজনে একসাথে নামাজ পড়ি। আমি জায়নামাজ গুছাতে গুছাতে উনি আলমারি খুলে বললেন, শেষ হয়নি? জি। নেন। জায়নামাজগুলো ওনার হাতে দিলাম। উনি একটা খাম বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, নাও, এখানে ৩ লক্ষ টাকা আছে। আমি অবাক হয়ে বললাম, আমি কি করব? এগুলো তোমার। দেন মোহরের টাকা। আপনি রেখে দেন। আমার লাগবে না। এটা নিতে হবেই। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবে। পাগল নাকি? এতগুলো টাকা দিয়ে আমি কি করব আজও? নাজিয়া বলেছিল ওর হাজবেন্ড ওকে ৭,০০০ টাকা দিয়ে বাকিটা মাপ চাইছে। আর আমাদের কাবিননামা ৩ লক্ষ বলে ৩ লক্ষই দিতে হবে। বড়লোকি দেখা মেয়া। মনে মনে বললাম। মুখে বললাম, আচ্ছা, এখন যেখানে ছিল সেখানেই রেখে দেন। পরে চেয়ে নিব। আর সবটা টাকা দিয়ে দিয়েছেন, ক্ষমার কথা কেন আছে? দাবি থাকতেই পারে। আমার কোনো দাবি নেই। উনি আলমারি থেকে একটা আংটি বের করে হাঁটু গেড়ে বসে আমার বাম হাত নিয়ে পরিয়ে বললেন, এটা বাসরের গিফট না, আমার ভালোবাসার প্রথম প্রপোজ। আই লাভ ইউ তিশা। অবাক হলেও আমি বেশ মুগ্ধ হলাম। কিন্তু বেশি ভাব নেওয়া যাবে না, যদি অধিকার চেয়ে বসে। আমি মুচকি হেসে বললাম, হালাল সম্পর্ক একসেপ্ট করাই যায়।
একসেপ্ট করলাম। উনি উঠে দাঁড়িয়ে খাট থেকে মোবাইল এনে ফ্ল্যাশ লাইট অন করে রুমের লাইট অফ করে দিলেন। আমি ভয়ে সিটিয়ে গেলাম। ডিমে গলায় বললাম, লাইট বন্ধ করলেন কেন? থাকুক না। উনি ডিম লাইট অন করে বললেন, খাটে উঠে বসো। শরীরটা শিরশির করছে ভয়, গায়ের লোমগুলো কাটা দিয়ে উঠেছে। কি করব? মাথায় বারবার অধিকার চাইবে বলে কেউ যেন যন্ত্রণা দিচ্ছে। নাজিয়ার কথা মনে পড়ল। ওর মতো জোর করে কিছু করবে না তো? আমি সজোরে বললাম। কোন দিকে ঘুমান আপনি? উনি ভনিতা ছাড়াই বললেন, মাঝখানে। খাটের কাছে এসে বসে বলল, সিঙ্গেল ছিলাম, পুরো খাটই আমার ছিল। তোমার যেদিকে সুবিধা হয় সেদিকে শুতে পারো। আমি দেয়ালের পাশ ঘেঁষে শুয়ে পড়লাম। উনি বললেন, এক্ষুনি ঘুমিয়ে যাবে। আমি ওনার দিকে ঘুরে তাকালাম। বললাম, তাহলে কথা বলো। কি বলবো? গত রাতে এমন করলে কেন? কি করেছি? শাহিন ভাইকে বুঝলাম ফোন ধরিনি, সেটাই জিজ্ঞেস করছে। আমি বললাম, আমার ফুফাতো ভাই। আমাকে চেনার পর কেটে দিলে কেন? আমার মাথা ব্যথা ছিল খুব, আর বিয়ে হয়ে যাবে ব্যাপারটা ভাবতেই খারাপ লেগেছিল, তাই এজন্য শাস্তি দেই। আমি থতমত খেয়ে উঠে বসলাম। অবাক চাহনিতে প্রশ্ন করলাম, মা? মানে? কিছু না, ভয় পাওয়ার কিছু নাই। তুমি না চাইলে আমি কখনো অধিকার চাইবো না। অতটাও খারাপ না। আচ্ছা, কিছু কথা বলে রাখা ভালো। শুনুন, আমি যদি রেগে যাই তাহলে আপনি শান্ত থাকবেন। প্রয়োজনে ঘর থেকে বের হয়ে যাবেন। আর আপনি রেগে গেলে আমি চুপ থাকার চেষ্টা করব। চেষ্টা করবে? বলে উনি হাসলেন। আমি বললাম, হ্যাঁ, কারণ আমি কথা না ফেরানো অবধি থাকতে পারি না। আর কি? আর গায়ে হাত তোলার চেষ্টা করবেন না, ওটা আমার সহ্য হবে না। আমি মায়ের ভয় পাই। প্রয়োজনে আপনি আমাকে বকবেন, শাস্তি দিবেন, কিন্তু হাত তুলবেন না। যদি উঠে যায়। আমার রাগ সম্বন্ধে আপনার ধারণা নেই। হতে পারে সেদিনই আমাদের শেষ দিন। তুমি আমাকে শান্ত ভেবো না। আমিও রাগি, তবে যখন তখন রাগি না। উনি আমার দুহাত ধরে ফের বললেন, নিজের দুর্বল জায়গা কখনো প্রকাশ করতে নেই, অতি কাছের মানুষকেও না। তুমি মায়ের ভয় পাও, এটা না বললেও পারতে। এখন থেকে আপনি আমার, আমি আপনার। সারা জীবন একসাথে কাটাতে হবে। আমার কিসে কি সেগুলো আপনার জানা দরকার। তবে কি আজকেই কিছু হবে দিশা? না মানে তুমি এক্ষুনি বললে আমি তোমার, তুমি আমার। এভাবে চুকে বললে আমার অস্বস্তি হয়, ভয় লাগে। আমি বললাম, না, আমার ভয় লাগে। মজা করেছি। ঘুমাও। আমি শুয়ে পড়লাম। দুজন দুই দিকে। ওনাকে বলে ওনার মোবাইলে অ্যালার্ম দিলাম 3টায়। উনি জিজ্ঞেস করলেন, এটাতে কেন? আমি বললাম, এমনি। আসলে আমার ইচ্ছে ছিল দুইজন একসাথে তাহাজ্জুদ পড়ার। প্রত্যেকের বোধহয় বিয়ে নিয়ে কিছু ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে। এটা আমার সেই ইচ্ছার মধ্যে একটা। শোয়ার পরপরই আমার ঘুম হলো না। আমি একবার ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকালাম। উনি ওদিক ফিরেই শুয়ে আছেন। আমি ভাবলাম, লোকটা এত ভালো। আচ্ছা, এভাবে কেউ ছাড়ে? অধিকার বলে জোর করে না। কত সুন্দর করে আমাকে সহজ হওয়ার জন্য সময় দিলেন। আমি অতটাও বুঝ না সাহাদ। আমি বুঝেছি আপনি যে আমাকে আপনার সাথে সহজ হওয়ার জন্য সময় দিয়েছেন। ভাবনার মধ্যেই কখনো যে ঘুমিয়ে গেলাম, টেরও পেলাম না। মাঝরাতে হালকা ঠান্ডা লাগছিল। দুজনে দুই কাঁথা নিয়েই ঘুমিয়েছিলাম। অ্যালার্ম বেজেছিল ঠিকই। আমি ঘুমের ঘোরে বন্ধ করে ফের ঘুমিয়ে গেলাম। রাতে দেরিতে ঘুমিয়েছি বলে 3টার অ্যালার্মে উঠতে পারিনি। তাহাজ্জুদের তাগিদে যখন ঘুম ভাঙে তখন চারদিকে ফজরের আজান পড়েছে। উঠতে গিয়ে দেখি সাহাদ আমাকে জড়িয়ে ধরে আছে। শুধু তাই নয়, ওনার এক পা আমার পায়ের ওপর। ব্যাপারটা আমার কাছে মন্দ লাগছে না। আমারও ইচ্ছে হলো ওনাকে জড়িয়ে ধরার, কিন্তু আমি নড়াচড়া করছি উনি সরার জন্য। মনে মনে বলছি, কোলবালিশ পেরি নাকি ভাই, ছাড় আমাকে। শুনছেন, ফজরের নামাজ পড়ব। আপনি পড়বেন না? ছাড়ুন। 3টা বাজে, ফজরের নামাজের সময় হয় না দিশা। ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও।
ঘুমু ঘুমু কণ্ঠে সাহাদ বলল। আমি ওর বুকে দুহাত দিয়ে ধাক্কানোর চেষ্টা করে বললাম, ৩টা না ৫টা বাজে প্রায়। আপনি ঘুমান। আমাকে ছাড়ুন প্লিজ। ধাক্কানোতে সাহাদ মাথা উঁচিয়ে আমার দিকে চোখ পিটপিট করে তাকালো, কিন্তু জড়িয়ে রেখেছে আগের মতোই। আগের মতোই বলল, সমস্যা কি? আমার ঘুমানোর সুযোগ নিচ্ছেন তাই না? কি সমস্যা সেটা আমি জিজ্ঞেস করব, আপনি না। আমার কথা শুনে সে ধরফরিয়ে উঠে বসে। বোঝা গেছে চোখ থেকে ঘুমো দাও। আমার দিকে তাকিয়ে বলল, সরি সরি, আমি ভেবেছিলাম স্বপ্ন দেখছি। তাছাড়া কোলবালিশ নিয়ে ঘুমানোর অভ্যাস তো, তাই তোমাকে আর কি বলেই উনি অপ্রস্তুত হাসল। আমি শোয়া থেকে উঠে বসলাম। ওনার দিকে ভ্রু কুঁচকে তাকাতেই উনি পুরো রুমে চোখ বুলাচ্ছে। নিজে নিজেই বলতেছে, আমার কোলবালিশ কই গেল? ভাবি নিয়ে গেল নাকি? অজু করে একসাথেই নামাজ পড়লাম। প্রত্যেকদিন ফজরের আজানের পরপর নামাজ পড়ে একটু কোরআন পড়ে ফের ঘুমানো আমার অভ্যাস। আজ কোরআন পড়া হয়নি। বাড়িতে গেলে পরের বার আসার সময় আমার কোরআন আনতে হবে ভাবছিলাম। নতুন বউ আমি, এখনো ঘুমানো আমার উচিত হবে, কিন্তু বেরো হতে পারবো না। বাহির থেকে কেউ দরজা বন্ধ করে রেখেছে। গতকাল রাতে ভাবি চলে যাওয়ার সময় উনি দরজা বন্ধ করতে গিয়ে ভাবিকে ফিসফিস করে কি যেন বলছিলেন। আমার মনে হচ্ছে এটা ভাবির কাজ আর উনি মানা করেছেন। আমি সোফায় গিয়ে বসে চোখ বন্ধ করতেই উনি এসে আমাকে পাজা করে নিয়ে নিলেন। আরে কি করছেন? নিচে নামান। এটা শহর, গ্রাম নয়। ওকে, এখানে কেউ ৮টা-৯টার আগে ঘুম থেকে উঠবে না। আর দরজা আমি না বললে কেউ খুলবেও না। খাটে চলো, আমি ঘুমাবো। ততক্ষণে আমাকে খাটে শুয়ে দিয়েছে। আমি বললাম, আপনি ঘুমান না, আমি মানা করেছি নাকি? আমার কোলবালিশ তুমি, তোমাকে ছাড়া ঘুম হবে। কথাটা বলার আগেই উনি আমার পাশে শুয়ে এক হাতে জড়িয়ে আমার ঘাড়ে নাক ঘষে চোখ বন্ধ করলেন। আমি ২-১ বার মানা করেছি। উনি উল্টো বললেন, আর একবারও ছাড়ুন শব্দটা বললে আমি অন্য কিছু অ্যাপ্লাই করব। উনি কি বুঝিয়েছে বুঝলাম। চুপ করে শুয়ে রইলাম কিছুক্ষণ। তারপর চোখ লেগে গেছে কখন বুঝলাম না। ৯টা ১০ বাজে। আমার ঘুম ভাঙে। আমার পাশে ওনাকে পেলাম না। দরজার দিকে তাকাতেই দেখি দরজা খোলা। তার মানে বাহিরে চলে গেছে। আমি উঠে ড্রেসিং টেবিলের সামনে এসে চুল আঁচড়াচ্ছি। নিজেকে আয়নায় দেখছি আর একটু ঢং করছি। এটা সবসময় করি, বিশেষ করে আয়নার সামনে আসলে। আমাকে ভুল প্রমাণিত করে উনি ওয়াশরুম থেকে বের হলো। দেখে বোঝা যাচ্ছে গোসল করেছে। আমি আমার কাজে মনোযোগ দিলাম। উনি কাছে এসে আমাকে পেছনে থেকে জড়িয়ে ধরে বললেন, অন্য কিছু ভেবো না, এটা আমার পূর্বের অভ্যাস। বলে ছেড়ে দিয়ে চুল মুছতে মুছতে বারান্দায় চলে গেলেন। একবার পিছু ফিরে তাকালো না। মনে হলো যেন কিছুই হয়নি। এদিকে আমি হাবলার মতো চোখ গোল করে তাকিয়ে আছি, কিন্তু লোকটার নজরেই পড়ল না। অসভ্য লোক। চুলগুলো আধখোপা করে লাগেজ থেকে ব্রাশ বের করে ওর ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হলাম কিছুক্ষণ পরেই। বের হয়ে দেখি উনি শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। গায়ে লুঙ্গি আর এক সাইজ গেঞ্জি। এমন সময় ভাবি আর নানি আসে। ভাবি বাহির থেকে ডাকছে, কারণ দরজা খোলা হলেও দরজা ভেজানো ছিল। আমি এগিয়ে গেলাম। দরজা খুলে বললাম, ভেতরে আসুন। নানি আমাকে একবার উপর থেকে নিচ অব্দি দেখে বলল, কি রে মেয়ে, গোসল করিসনি এখনো? আমি কিছু বলার আগেই ভাবিও বলল। নানি আস্তে কথা বলেন, ভাই ভিতরে আছে। নতুন তো, তিশা হয়তো বুঝিনি বিষয়টা। আমি বললাম, কি বুঝিনি ভাবি? আসলে এমন কিছুই। আমার কথার মাঝেই নানি ভাবির হাত ধরে বলল, চল সাবিহা, কথা শুনে সময় নষ্ট করার দরকার নাই। আর তুই তাড়াতাড়ি গোসল করে ওখানে আয়। বলে চলে যেতে গিয়ে থেমে গেছেন। পিছন ফিরে ফের বললেন, তুই করে বলাতে কিছু মনে করিস না। আমি ওকে সবাইকে তুই রাখি। চলে গেল। আমার কথাটাও শুনল না। দরজার সিটকিনি দিয়ে লাগেজ থেকে একটা কাপড় সাথে পেটিকোট ব্লাউজ নিয়ে ওয়াশরুমে যাওয়ার সময় উনি বললেন, ভাবিকে রুমে আসতে বলনি? বলছি। ওনারা আমাকে গোসল করতে বলে চলে গেছে, রুমে আসেনি। ওনারা বলতে নানি সহ ছিলেন।
উনি আমার দিকে তাকিয়ে কেমন করে যেন হেসে বলল, যাও। নাস্তা শেষ করে রুমে এসে বসলাম। কাল আমাদের বৌভাত। কাল বাড়ি যাব। বাড়ির সবাই আসবে আমাকে নিতে। ভাবতেই ভালো লাগছে। খাটের এক পাশে বসে সেগুলাই ভাবছি। উনি রুমে এসে আলমারির কাছে যে দিয়ে একটা পিচ্ছি মেয়ে বল হাতে দৌড়ে এসে ঢুকেছে। এসেই আমাকে বলল, তুমি আমার নতুন আম্মু। আমি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালাম ওনার দিকে। উনি সাধারণভাবেই বলল, বড় ভাইয়ের মেয়ে, আমাদের প্রিন্সেস। বাচ্চাদের সাথে কথা বলা, খেলাধুলা করা আমার বেশ ভালো লাগে। মেয়েটাকে কাছে রাখলাম। বয়স 3-4 বছর হবে। আমার পাশে বসাতেই মেয়েটা হেসে বলল, তোমার নাম কি নতুন আম্মু? আমি ওর গাল দুটো টেনে দিয়ে বললাম, তিশা। তিশা ইসলাম। তোমার নাম কি পুতুল? তুমি ওর নাম জানো কিভাবে? উনি আলমারি খুলে আমার দিকে তাকিয়ে আমাকে প্রশ্ন করলো। আমিও তাকিয়ে বললাম, ওর নাম কি আসলেই পুতুল? হ্যাঁ, আমি তো এমনই বলেছি। কত মিষ্টি আর কিউট দেখতে। মাশাআল্লাহ, একদম পুতুলের মতো। মেয়েটার থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে বললাম, আমাকে নতুন আম্মু ডাকবে না কেমন? কেন? তাহলে কি বলে ডাকবো? ছোট আম্মু বলে ডাকবে। আচ্ছা। আমি সাহাদকে ইশারা করে বললাম, আচ্ছা উনি তোমার কি হয়? চাচু। ওনাকে ভালোবাসো তুমি? হ্যাঁ, খুব। আমিও তোমাকে ভালোবাসি। এতটুকু এতটুকু ততটুকু। আমি হাত দিয়ে একটু একটু করে অনেক বড় করে দেখালাম। ফের বললাম, তুমি কি আমাকে ভালোবাসো? বাসি। পুতুল বলার আগেই সাহাদ বলল। আমি ওর দিকে আর চোখে তাকালাম। উনি মুচকি হেসে কি যেন খুঁজছেন। আমি পুতুলের দিকে তাকিয়ে বললাম, আজ থেকে আমি তোমার নতুন বন্ধু। বলো কতটুকু ভালোবাসো? যতটা ভালোবাসলে প্রথম দেখাতেই বিয়ের মতো বড় ডিসিশন নেওয়া যায়, তাও আবার 1 সপ্তাহের মধ্যেই সব ঠিকঠাক। এবারও সাহাদ উত্তর দিল। আমি ওনার দিকে তাকিয়ে রাগী গলায় বললাম, আপনাকে প্রশ্ন করেছি। উনি ফিজের হেসে বলে, বাচ্চা মেয়ে উত্তর দিতে পারবে না। মুখ ঘুরিয়ে পুতুলের দিকে তাকিয়ে বললাম, আমার ফ্রেন্ড হবে। পুতুল মাথা উপর নিচ করে বলল, হুম। তুমি আমার নতুন বন্ধু। আমার সাথে খেলবে? আসো খেলি। বলে ওর হাতের বলটা হাতে নিয়ে খেলার সিস্টেমটা বুঝিয়ে দিলাম। ও আমার হাতে দিবে, আমি ওর হাতে। একটু পরে সাহাদ এসে আমাদের সাথে যোগ দিল। সময়টা আমরা 3জন একসাথেই কাটিয়েছি। সন্ধ্যায় ভাবি আর আমি বসে গল্প করছি। ভাবির থেকে জানলাম পুতুলকে এতটা সময় দেখিনি কেন। তার কারণ কি? ভাবি বলল, আমাদের বাড়িতে যাওয়ার সময় পুতুল নাকি বমি করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছিল। এসেও বাকিটা সময় ঘুমিয়েছে, তাই হয়তো দেখিনি। তারপর ভাবি আমাকে রাতের কথা জিজ্ঞেস করলেন। বাসর রাতের গল্প শুনতে চায়। আমি মনে মনে ভাবলাম, শত হলেও উনি আমার বাসরের বউ। ওনার সাথে এসব বলা যায়। তাছাড়া আমাদের তো তেমন কিছুই হয়নি। কি বলবো? আমি অপ্রস্তুত হয়ে ফিসফিস করে বললাম, ভাইয়া আপনার সাথে যা করেছে তাই। ভাবি হো হো করে হেসে বলল, তাই নাকি? ভাই বোধহয় প্ল্যান করে রেখেছিল, তাই না? না হলে আমাকে কেন বলে যে সেনা বলা পর্যন্ত যেন দরজা না খুলি এবং তুমি রুম থেকে বের হলেও যেন তোমাকে রুমে পাঠিয়ে দেই। ছি ছি, কি বলে ভাবি? উনি এটা বলেছে? বিশ্বাস না করে পারলাম, কারণ ওদের দুজনকে ফিসফিস করতে শুনেছি। আমার ভাবনা ঘোলাটে করে ভাবি বলল, যেন তোমার ভাই কি করেছে? আমি তো প্রথমে ভয় শেষ। উনি আমাকে, থাক ভাবি, এসব শোনা ভালো না। বাদ দেন। লজ্জা পাচ্ছ? থাক, অন্যদিন বলবো। ওই যে ভাইয়া এসেছে। যাও রুমে যাও, খাবারের সময় ডাকবো। রুমে আসার আগে উনি একবার ইশারা করে বলেছিল রুমে আসতে। কিন্তু আসার পর মেজাজ খারাপ হচ্ছে। এক জায়গায় বসিয়ে রেখে উনি তাকিয়ে আছেন। আমার অস্বস্তি হচ্ছে ভাই। তুই কি বুঝিস না? খুব বলতে ইচ্ছে হলো। এভাবে কি বলা যায়? রাগ হলেও নরম গলায় বললাম, কি বলবেন বলছেন না যে? এভাবে বসে থাকবো কতক্ষণ? তোমাকে দেখতে ভাল লাগে। বসে থাকতে চাও না? তাহলে চলো শুরু করি। আমি কাজমাজ হয়ে বললাম, কি যা করার।
কথার কানের কাছে এসে বলাতে কেমন যেন আলাদা একটা শিহরণ অনুভব করলাম। চোখ বন্ধ করে নিলাম নিজের অজান্তেই। বিছানার চাদরটাকে শক্ত করে খামচে ধরলাম। উনি কি তাকিয়ে আছে? ঠিক বুঝতে পারছি না। আমি আস্তে আস্তে বিছানা থেকে নেমে যেই না দৌড় দিলাম, উনি পিছন থেকে আমার শাড়ির আঁচলে ধরে ফেললেন। আমি পিছু ফিরে তাকিয়ে বললাম, ছাড়ুন। কোথায় যাচ্ছ? ভাবির কাছে যাব। ওদিকটায় সাহায্য কর। তার কোনো দরকার নেই বলে টান দিতে আমি অপ্রস্তুতভাবে ওনার উপরে পড়ে গেলাম। উনি আমাকে উল্টো ঘুরিয়ে শুয়ে ঠোঁটে ঠোঁট ছোঁয়ালেন। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। কি করলো এটা? আমার হৃদস্পন্দন বেড়ে গেছে। বাজার কি উপায় মাথায় সেই চিন্তা করছি। এমন সময় ভাবির ডাক পড়ল। খেতে যাওয়ার জন্য দরজা ধাক্কাচ্ছে। ওনার দরজা ধাক্কাধাক্কিতে আমারই বেশ লজ্জা লাগলো। নতুন দম্পতি বলে সারাক্ষণ দরজা বন্ধ করে রাখাটা কেমন দেখায় না? শাহাদ এটা বুঝতেই চায় না। রুমে আসলেই আগে দরজা বন্ধ করে দেয়। ভাবির কথাই ঠিক আগেই বোধ হয় চিন্তা করে রাখে কখন কি করবে। অসভ্য লোক একটা। ভাবির ডাকে দুজন দুদিকে। উনি আমার দিকে তাকিয়ে কেমন নেশাযুক্ত চোখে তাকিয়ে মুচকি হাসছেন। আমার যেন লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আমি তাড়াতাড়ি উঠে দরজা খুলে চলে গেলাম। খাবার টেবিলে পিচ্ছি পুতুলের কথায় সবাই হাসছে আর খাচ্ছে। খুব দুষ্টু মেয়ে। পাকা একদম। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প হলো। রুমে যেতেই এখন ভয় লাগছে। কি করি? আমি ভাবিকে ফিসফিস করে বললাম, আজকে আপনার সাথে থাকলে কেমন হয়? ভাইয়া তো দুপুরেই চলে গেছে ঢাকায়। শাহাদ বোধ হয় শুনল। ও সজোরে বলল, কোনো দরকার নেই। উনি এমন ভাবে বলল সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি আর কথা বাড়ালাম না। ভেবে রেখেছিলাম ভাবি রাজি না হলে শাশুড়ির কাছে আবদার করব, কিন্তু উনি ধুর। আমাদের রুমে ঢুকতেই উনি দরজা বন্ধ করে আমার কাছে এসে আমার হাত ধরলেন। একটু রাগী গলায় বলল, এভাবে কতক্ষণ পালিয়ে থাকার চেষ্টা চলবে শুনি? আমি ওনার চোখের দিকে তাকাতে পারলাম না। মিনমিনে স্বরে শুধালাম, আমি কোথায় পালাই? আপনি পালাতে দেন। প্রথম কথাটা টান দিয়ে বললেও শেষের কথাটা একটু শক্ত করেই বলি। উনি দেয়ালের সাথে আমাকে ঠেসে আমার কোমরে এক হাত রেখে প্রতিউত্তরে বলেন, দেই তো না। আর দিব না। আর একটু কাছে আসতেই চোখ মুখ খিচে বন্ধ করে বললাম, ভাবি বলছে আজ আমাদের কাল রাত্রি। আজ কাছে আসা বারণ। শাহাদ আমাকে ছেড়ে দিল ঠিকই, কিন্তু অন্যদিকে ঘুরে এক হাতের সাথে আরেক হাতে বাড়ি মেরে বলল, ডিসগাস্টিং। বুঝলাম রেগে গেছে। আমি যেন দেখেও দেখিনি, শুনেও শুনিনি। এত কিছু ভেবে লাভ নেই। আরো একদিন তো বাঁচলাম। আহা শান্তি। আজ আমাদের বৌভাত। ঘরোয়া আয়োজন করা হয়েছে এখানে। শুধু আমার বাবার বাড়ি থেকে কয়েকজন আসবে আর আমাদের শ্বশুর বাড়ির লোকজন। শাহাদ আমার ঘুম ভাঙার আগেই রুম থেকে বেরিয়ে গেছে। কোথায় গেছে জানি না। আমি ফ্রেশ হয়ে এসে ভাবির সাথে টুকটাক কাজ করছি। আমার শাশুড়ি, আমি, ভাবি সহ আরো একজন মহিলা রান্নার সব কাজ করছি। মহিলাটাই বাড়িতে টুকটাক কাজ করে দেয়। আমাদের রান্না শেষ। সবাই ফ্রেশ হয়ে নামাজ পড়ে মেহমানদের অপেক্ষা করছে। তার আধ ঘন্টা পরেই আমাদের বাড়ি থেকে মেহমানরা আসে। তখন দুপুর 1:30 বাজে। আব্বু, ফুফা, কাকা, শাহিন ভাই আর আমার চাচাতো বোন আনিকা। এদের দেখে আমি খুব খুশি। ভাবি শরবত এনে দিয়েছে। ততক্ষণে আমি আমার পরিবারের লোকজনদের সাথে গল্প করা শুরু করে দিয়েছি। প্রথমে আব্বুকে দেখে কেঁদে ফেলেছিলাম। আব্বুকে জড়িয়ে ধরার পর আব্বু আমাকে শান্ত করে। 2 বাজার 5 মিনিট আগে শাহাদ বাসায় আসে। সবাইকে সালাম বিনিময় করে আমাকে রুমে যেতে বলল। আমিও গেলাম। রুমে ঢুকেই প্রশ্ন করলাম, কোথায় ছিলেন আপনি? কেন? দেখিনি যে, তাই জিজ্ঞেস করলাম। মিস করছিলেন নাকি সেটা বলো। আমি চোখ নামিয়ে বললাম, না ঠিক তা নয়। সকালে গেছেন, মাত্র ফিরলেন, তাই একটু চিন্তা হচ্ছিল। যাক, ব্যাপারটা ভালো লাগলো। আমি ফ্রেশ হয়ে আসছি। কোথায় যাবে না যেন বলে উনি ওয়াশরুমে চলে গেলেন। ওনার মোবাইলটা খাটের উপর অযত্নে পড়ে আছে। আমার মোবাইলের কথা মনে পড়ে গেল। আজকে গিয়ে হাতে নিব, কিন্তু ওনার ফোনটা ঘাঁটতে ইচ্ছে করছে।
কিন্তু কথা হচ্ছে লক করার ধরে লাভ নাই। তবু একবার টাচ করে তো দেখতে পারি নাকি। সাইড বাটন চাপ দিতে দেখি লক নেই। অথচ আমার স্পষ্ট মনে আছে আমি গতকালকেও লক দেখেছি। যাই হোক, ভালোই হলো। একবার গ্যালারি থেকে ঘুরে আসি। চটজলদি যেই না গ্যালারি বাটনে ক্লিক করলাম, উনি বেরিয়ে এলেন। আমি প্লাস্টিক মার্কা হেসে বললাম, আসলে ভালো লাগছিল না তো তাই। নিন, রেখে দিচ্ছি। আমি কি কিছু বলেছি? না, কারোর পার্সোনাল জিনিসে হাত দেওয়া বেমানান। আমি ভুলে গেছিলাম। চলুন নিচে যাই। সবাই খেতে বসবে এখন। তুমি একটু বেশি কথা বলো, তাই না? বেশি বুঝো। সবার থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আহা, মন মেজাজ আগের থেকে একটু বেশি ফুরফুরে। কি শান্তি, কি শান্তি। আমার মুখখানা তখন থেকে একটু বেশি হাসিমাখা। এই আনন্দ কাউকে বলে বোঝাতে পারবো না। বাড়িতে যাওয়ার পর সবাইকে দেখে যেন আমার কলিজা ঠান্ডা হলো। এত হালকা লাগছে সবকিছু। আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ফ্রেশ হতেই আম্মু সাহাদকে নাস্তা দিয়েছে। তানিশা আপু সহ সবাই আছে, তাই আরো বেশি ভাল লাগছে। সাহাদ খুব মিশুক। সবার সাথেই কেমন অল্প সময় মিশে গেছে। আমি সবাইকে ছেড়ে আমার রুমে গেলাম। একটা সজোরে নিঃশ্বাস নিলাম নিজের অজান্তে। ধপ করে খাটে শুয়ে আমার কোলবালিশটাকে জড়িয়ে ধরলাম। আমার সঙ্গী ছিল এটা। কোলবালিশের সাথে কথা বলছি, তোকে কত কিছু বলার বাকি কোলবালিশ। এক এক কয় শুন। নানা, চিন্তা করিস না, উনি ওখানে সবার সাথে আড্ডায় ব্যস্ত। এখানে আমাদের কেউ ডিস্টার্ব করবে না। বল, কেমন আছিস? আমিও আছি মোটামুটি ভালো। তোদেরকে পেয়ে এখন পুরোপুরি ভালো আছি বলা যায়। ভাবির মতো তুইও গল্প শুনতে আসিস না বুঝলি? মাইক খাবি তাহলে? অবশ্য তোকে কিছু বলতে হবে না, বিকজ আমাদের মধ্যে কিছুই হয়নি। তোকে খুব মিস করেছি জানিস। বাচ্চাদের মতো বিহেভ করছো কেন? আমাকে পাগল বানানোর ইচ্ছে জেগেছে নাকি? তুই দেখি সাহাদের মতো কথা বলিস। ওর মতো হওয়ার একদম চেষ্টাও করবি না ওকে। উনি দেখার আগে আমি তোকে লুকিয়ে রাখি, চল। কোলবালিশের সাথে কথা শেষ করে ঘুরে তাকাতেই দেখি সাহাদ দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। খয়েরি রঙের টি শার্ট আর কালো প্যান্ট পরা লোকটিকে দেখে ভরকে গেলাম। আমি ফিচের হেসে বললাম, আপনি কখন আসলেন? মনে মনে ভাবছি শুনে নেয়নি তো। ইজ্জত সম্মান সব গেল বলে। ওয়েট ওয়েট, তখনের কথাটা কি উনি বলেছিল? তৎক্ষণাৎ আমি ওনার দিকে তাকালাম। উনি রুমে এসে দরজা বন্ধ করতে যেতেই আমি বাধা দিলাম, এই দাঁড়ান। দরজা বন্ধ করবেন না এখন। উনি ঘুরে আমার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কেন? বাড়ি ভর্তি মানুষ, রুমের দরজা বন্ধ করলে কেমন না? আমার না মানে এমনই। আপনি দরজা খোলা রাখুন। দরজা খোলা রেখেই রোমান্স করতে চাও মানে কি? উনি দরজায় সিটকিনি দিয়ে এগিয়ে এসে আমার পাশে বসলেন। আমি একবার কোলবালিশের দিকে তাকালাম, একবার ওনার দিকে। উনি অন্যদিকে ঘুরে মুচকি হাসলেন। আমার দিকে তাকিয়ে আমার হাত দুটো ওনার হাতের মুঠোয় পুরে শান্ত গলায় বলল, কি হয়েছে? আর কতদিন ওয়েট করবে? আমি আর পারতেছি না দিশা। হাত ছেড়ে দিয়ে আমার গালে হাত রেখে বলল, প্লিজ বুঝো একটু। আমি ওনার দিকে তাকাতেই খুব মায়া হলো। ওনাকে জড়িয়ে ধরলাম। নিজ থেকে এই প্রথম। কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, আমার এসব ভয় লাগে সাহাদ। উনিও আমাকে জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, ভয়ের কে আছে? জানি না। এসব কথা বাদ দেন। একটু সুযোগ দাও প্লিজ। তোমার সব ভয় দূর করে তোমার লজ্জাটাকেও গুল্লি করে মেরে ফেলি। কানের কাছে এসে ফিসফিস করে কথা বললে এমন অদ্ভুত অনুভব কেন হয় আমার জানা নেই। উনি কাছে আসলেই আমার কেমন অন্যরকম এক অনুভূতির জন্ম হয়। উনি আরেকটু কাছে এসে আমার কানে ওনার ঠোঁট ছুঁয়ে বলল, প্লিজ। আমি চোখ বন্ধ করে করুণ গলায় তাড়াতাড়ি করে বললাম, যা হবে আপনাদের বাড়িতে গিয়ে হবে, এখন কিছু না প্লিজ। স্পষ্ট বুঝতে পারলাম উনি হাতের বাঁধন আলগা করেছে। আমি কি ভুল করলাম কিছু? ভাবলাম রাগ করেছে, কিন্তু না। আমার গালে হাত রেখে কপালে চুমু দিয়ে আমার কোলবালিশকে বলল, দুটো অধ্যায় শেষ।
কি স্যার, জড়িয়ে ধরা? এর বাহিরে আর সত্যিই কিছু হয়নি আমাদের মধ্যে। তবে ওর কথার সাক্ষী কিন্তু তুই, বুঝলি? আমি শব্দ করে হাসলাম। এমন সময় বাহির থেকে তানিশা আপু ডাকলো রুম থেকে বের হতে। আমি দ্রুত উঠে গিয়ে দরজা খুললাম। একবার ওনার দিকে তাকিয়ে দেখলাম ভদ্র মানুষের মতো ফোন ঘাটছে, যেন একটু আগে কিছুই হয়নি। আপু বলল, কি করছিস? উনি গেম খেলছে আর আমি দেখছিলাম। আসো, ভিতরে আসো। না, আম্মু ডাকে। জামাইকে নিয়ে খেতে আয়। তুমি যাও, আমরা আসতেছি। ওকে। আপু চলে গেল। আমি সাহাদকে বললাম, আর দরজা বন্ধ করবেন না। তাদের এত কমন সেন্সের অভাব কেন? মানে কি? তারা কি কিছু বোঝে নাকি? নতুন বিয়ে হয়েছে আমাদের। সদ্য দম্পতিদের ডিস্টার্ব করতে তাদের লজ্জা করে না। আপনার লজ্জা করে না একসাথে হলেই দরজা বন্ধ করতে? রুমে আসলেই দরজা বন্ধ করতে হয়? বাদ দেন। চলুন খেতে চলুন। আম্মু ডাকছে। রাতে খাওয়া দাওয়ার পর ঘুমের জন্য প্রস্তুতি নিচ্ছি। আজ আমার কোলবালিশ আছে। বেশ ঘুম হবে। আমি আমার কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ফজর নামাজের জন্য সজাগ হলে দেখি উনি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন। ব্যাপারটা এমন যে সাহাদ আমাকে, আমি কোলবালিশকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। হাস্যকর ব্যাপার, হাহা। কপাল আমার কাছে আসতেই হবে। আজকে কাকারা সপরিবার সহ সব মেহমান চলে যাবে। তানিশা আপু, কাকাদের পরিবার, ফুফুরা সবাইকে আর কবে দেখি কে জানে। একে একে বিদায় নিল সব। এখন মেহমান বলতে আমি আর সাহাদ। সকাল ঘনিয়ে বিকেল কাটলো মেহমানদের বিদায় দিতে দিতে। রাতে তোহান, আমি আর সাহাদ গল্প করছি। আম্মু চা বিস্কিট দিয়ে গেছে। কাকারা, তানিশা আপু সুস্থ স্বাভাবিকভাবেই পৌঁছে গেছে। আমার একটা ননদ আছে। এ বাড়িতে আসার সময় শাশুড়ির মুখে শুনেছিলাম। তারপর আর মনে ছিল না ননদের কথা। এখন মনে পড়তেই সাহাদকে প্রশ্ন করলাম, একটা কথা বলি। বলো। আপনার নাকি বোন আছে? তোহান আমাকে প্রশ্ন করলো, এটা কেমন প্রশ্ন আপু? তোমার বিয়ের আজকে 4 দিন। আজকে এটা জিজ্ঞেস করছো? আমি রেগে বললাম, তুই চুপ থাক। বেশি কথা বলবি না। যা এখান থেকে। উনি আমাকে ধমকে বললেন, এসব কোন ধরনের ব্যবহার দিশা? আপনি ওর পক্ষ নিবেন নাকি আমার পক্ষ? মনে রাখবেন আমি আপনার বউ। উনি আমার কানের কাছে ফিসফিস করে বলল, বউয়ের কোনো কাজই তোমার ধারা হয় না। চুপ থাকো। আর তোহানকে শুনিয়ে বলল, আচ্ছা বাদ দাও। আমার বোনই একটাই। বেশি দিন হয়নি বিয়ে হয়েছে। বিয়ের পরপরই হাজবেন্ড বিদেশ নিয়ে গেছে। তোহান বলল, আব্বুর থেকে শুনেছি বিয়ে হয়েছে যে। কোন দেশে থাকে ওনারা? প্যারিসে। সাহাদ। সকালের নাস্তার পর যখন রুমে আসি তখন শাশুড়ি ফোন করে বলেছে বিকেলে চলে যেতে। আমার মনটাই খারাপ হয়ে গেল। আমার মন চাইছে না যেতে। সারা সকালটা চুপ থাকলেও যখন উনি বলল রেডি হতে, আমার কান্না চলে আসে। আমি চুপচাপ রুম থেকে বেরিয়ে আব্বুর রুমে গেলাম। 3:30 বাজে তখন। সবে খেয়ে শুয়েছে একটু। আমি গিয়ে আব্বুর পাশে বসে কাঁদতে কাঁদতে বললাম, আমি যাব না আব্বু। আব্বু শোয়া থেকে উঠে বসে বলল, কি হয়েছে, কোথায় যাবি না? আজকে নাকি চলে যেতে হবে? 2.5 দিন হয়ে গেছে তাই। আমি আরো একদিন থাকতে চাই। জামাই বাবা কই? আচ্ছা, এর জন্য এভাবে কেউ কাঁদে? পাগলি মা আমার। আব্বু বিভিন্ন কথা বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি কান্না বাড়িয়ে দিলাম। রুমে যেতে দেরি হচ্ছে বলে বোধহয় আমাকে খুঁজতে এলেন সাহাদ। আমাকে কাঁদতে দেখে বললেন, কি হয়েছে? আমি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালাম। আব্বু ওনাকে ব্যাপারটা বলাতেই উনি রুমে গিয়ে তার 5 মিনিট পরেই ফিরে এসে বললেন, রুমে আসো। আমি আব্বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতেছি। আব্বু মাথায় হাত বুলিয়ে বলল, ঠিক আছে, আজ না গেলে কাল যাবি। তাই বলে কাঁদতে হবে? চুপ কর মা। শাহাদের দিকে তাকিয়ে বলল, তিশাকে রুমে নিয়ে যাও বাবা। উনি আমার হাত ধরে টেনে রুমে নিয়ে আসলেন। আমি হাত মুচামুচি করছি ছোটার জন্য। এজন্য মনে হচ্ছে আরো শক্ত করে ধরেছে। রুমে আসতেই হাত ছেড়ে বলল, রেডি হও। কুইক।
আমি আবার আব্বুর কাছে যেতে নিলে উনি আমার হাত ধরে ফেলেন। টান দিয়ে রুমে এনে দরজা বন্ধ করে বললেন, বাচ্চাদের মতো কাঁদা বন্ধ করো। তুমি যেতে চাও না এটা আমার কাছে বলতে পারতে না। বলনি কেন? আমি নাক টেনে বললাম, বললে আপনি শুনতেন। আগে কান্না থামাও, তারপর কথা বলো। আমরা আজকে যাচ্ছি না। মিথ্যে সান্ত্বনা দেওয়ার দরকার নেই। আমি রেডি হচ্ছি। আবার কাঁদে। কাছে টানার ফোন দিয়ে আর ছোতায় না। বাচ্চা সুলভ আচরণে আমাকে পাগল বানাতে চাও। কান্না থেমে গেছে। একদম থেমে গেছে। আমি ওনার চোখে চোখ রেখে বললাম, মানে তুমি কি কিছুই বুঝো না, নাকি বুঝেও না বোঝার ভান করো? ধু, অনেক কেঁদে কেটে গত রাতটুকু দেখেছিলাম, কিন্তু আজ নিরে ফিরতেই হবে। সাহাদ সেই 10টা থেকে গানের কাছে এসে এসে ঘ্যান ঘ্যান করছে রেডি হতে চলে যাওয়ার জন্য। আমি বলে কয় বিকেল 3টায় রওনা দিলাম। আসার সময়ও কান্না করেছি। আমার কেন যেন যেতে মন চায় না। সবার কি বাবার বাড়ি থেকে চলে যেতে এরকম ভাবে পরাণ পুরে? শ্বশুর বাড়িতে এসেছি 4টার পর। এসে আসরের নামাজ পড়েছি। উনি বাহিরে বেরিয়েছেন। ভাবে আমার রুমে এসেছে গল্প করতে। তারা নাকি আগামীকাল চলে যাবে ঢাকায়। আমার ভাসুর 2 দিন আগেই চলে গেছে। আমার যাকে আমার একটু অন্যরকম লেগেছে। প্রাণ খুলে হাসে, মানুষের সাথে মিশতে জানে। খুব ভালো একজন মানুষ। ওনার বাবার বাড়ি নাকি এখানে কুমিল্লাতেই। শহরের মেয়ে হয়েও সবার সাথে এরকম মেলামেশার রেশ বেশ ভালো। আর আমি মিশুক, তাই অমিশুক মানুষ আমার অপছন্দ। সাহাদ এসেছেন আমরা যখন রাতের খাবার খাবো তখন। 9:30 বাজে তখন। এসেই রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে। আমি, আমার শাশুড়ি, সাবিহা ভাবি আর পুতুল বসে আছি। নানি রুমে শুয়ে আছেন। এখানের গল্পতে বুঝলাম নানিও কাল চলে যাবে ওনার আরেক মেয়ের বাসায়। শাহাদের ছোট খালার বাসায়। শাহাদের ছোট খালা ঢাকা থাকে, তাই ভাবির সাথেই যাবেন নানি। খাওয়া দাওয়া করার পর রুমে আসি। বিছানায় বসতেই আমার ওনাকে দেওয়া কথা মনে পড়ে গেল। তবে কি আজ কোনো ছাড় নেই? আমি চটজলদি ঘুমানোর জন্য শুয়ে পড়ি। চোখ বন্ধ করে রেখে এমন ভাব করছি যেন ঘুমিয়ে গেছি। শাহাদ দরজা বন্ধ করে লাইট অফ করে এসে পাশে বসলো। আমার দিকে মুখ করে বলছে, তিশা, ঘুমিয়েছ? আমি কি জবাব দিব নাকি? খাল কেটে কুমির আনতে চায় না এক্ষুনি। উনি আবার ডাকলেন, তিশা, মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে গেলে। ব্যাপারটা বুঝলাম না। উঠে বসো, গল্প করব। কি হলো? উঠো। আমার কোনো সারা শব্দ নেই বলে উনি আমার কানের ধারে এসে বলতেছে, বাহানা খুঁজতেছ তাই না? আমি তবুও নড়লাম না। অজানা অন্যরকম শিহরিত অনুভব হলেও সেটাকে ধামাচাপা দিয়ে রাখলাম। উনি আমার কোমরে ধরতেই শিউরে উঠলাম, কিন্তু তা প্রকাশ হলো একটু নড়াচড়ার মাধ্যমে। আমার কোমরের পেটে হাত দিয়ে সুরসুরি দিতে দিতে বললেন, আনিকা বলেছে তোমার নাকি কাতুকুতু অনেক। আমি হো হো করে হেসে ফেলি। উনি আমাকে ছেড়ে বলল, তুমি না ঘুমিয়ে গেছিলে? ধরা খেয়েছি। কি বলার আছে আর? আনিকাকে ইচ্ছে মতো বকলাম। এটাও বলা লাগে? ফাজিল মেয়ে। এ কয়েকদিন ধরে শাহাদ আমাকে অনেকভাবে ইমপ্রেস করার চেষ্টা করছে, কিন্তু আমি ইগনোর করছি। সত্যি বলতে একটুও ঢং করছি না, আমার সত্যিই ভয় লাগে। আমি গুমরা মুখে নিচের দিকে তাকিয়ে আছি। উনি আমার থুতনি ধরে মুখ কুচু করে বলল, এত লজ্জা কেন? আচ্ছা ঘুমাও, যাও। আমার খারাপ লাগলো বিষয়টা। আমি জানি যে হাজবেন্ড কাছে আসতে চাইলে তাকে অকারণে বাধা দেওয়ার জায়েজ নেই। এতে আল্লাহ নারাজ হয়। আমি বললাম, আসেন। কোথায়? আপনি এতদিন যা চাইছেন। ঘুমাও তুমি। না, আপনি আমার স্বামী। আপনার অধিকার আছে আমার উপর, কিন্তু আপনাকে বাধা দেওয়ার অধিকার আমার নেই। বুঝতে পারছো? এটাই অনেক। ঘুমাও এখন। রাগ করেন কেন? অনুমতি তো দিলামই। মন থেকে দাওনি। ভাবেরা কাল যাক, বাড়ি ফাঁকা হোক, তখন তো আর তোমার সমস্যা হওয়ার কথা না। বলে আমাকে শুয়ে দিয়ে নিজেও আমার পাশে শুয়ে পড়লেন।
বাকি দিনগুলোর মতো আজও জড়িয়ে শুয়েছেন। আমার চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল ওনার কথা চিন্তা করে। আমাকে নিয়ে কি তাহলে ভাবে? এই ফরজ গোসলটা আমার খুব লজ্জা লাগে। ভাবি এমনই খুঁজায় আমাকে আমাদের মধ্যে কি হয়েছে তা জানার জন্য। আর যদি দেখে সকালে চুল ভেজা তবে কি ভাববে? সরাসরি বলেই দিবে যেই মহিলা। আমি ওনার বুকে মাথা গুজে এক হাত দিয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। উনি হাতের বাঁধন শক্ত করে আমাকে আরো মিশিয়ে নিলেন। ব্যাস ওভাবেই রাত কাটল। সকালের নাস্তার পরেই ভাবিরা ঢাকার উদ্দেশ্য বেরিয়ে গেছে। যাওয়ার আগে আমাকে কিছু কথা বলে গেল, নানি দোয়া করে গেল। তারা যাওয়ার পর বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে। সাহাদ গেছে তাদেরকে বাসে তুলে দিতে। আমার শ্বশুর অফিসে গেছে। এই মুহূর্তে আমি আর আমার শাশুড়ি মা ছাড়া কেউ নেই। আমরা দুপুরের রান্নার আয়োজন করছি। আমার শাশুড়ি যেন আধুনিক যুগের একজন। আমার সাথে বান্ধবীর মতো আচরণ করেন তিনি। শুধু আমার সাথেই নয়, সাবিহা ভাবির সাথেও এরকম। এরকম শাশুড়ি ঘরে ঘরে থাকলে ঝগড়া হওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন মনে হয় ভাগ্য করে এক কপাল পেয়ে জন্মছি আমি। সাহাদ বাসায় আসে দুপুরে। আমরা একসাথেই খাবার খাই। তারপর উনি সন্ধ্যার আগে আর কোথাও যায়নি, আর আমার শাশুড়িও খাওয়ার পর শুয়েছে বলে রুমে চলে আসলাম। বিভিন্ন কথোপকথনের মাধ্যমে আমাদের সময়টা কেটে যায়। রাতের খাবারের সময় শ্বশুরমশাই আসেন। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসি। ফ্রেশ হয়ে এসে চুল আছাড়ছিলাম, তখন উনি পেছনে থেকে জড়িয়ে ধরে। আমি প্রশ্ন করলাম, আপনি অফিস যাবেন কবে থেকে? পরশু থেকে, বলে পেছনে থেকে আমার ঘাড়ে অনবরত কিস করতে থাকেন। আমি আবেশে চোখ বুঝলাম। আমাকে ওনার দিকে ঘুরিয়ে আমার চোখ মুখ ঠোঁটে ওনার ঠোঁটের স্পর্শ এঁকে দিচ্ছেন। ওরকম ভাবেই বিছানায় নিয়ে গেলেন। বুঝলাম আর রক্ষা নাই। নিজেকে সবে দিলাম তাহার তরে। কয়েক মিনিটের ব্যবধানে আমরা হয়ে গেলাম অগুছালো আদিম পণ্য। আমাকে আদরে ভালোবাসায় ভরিয়ে দিলেন সাহাদ। নিয়ে গেলেন এক ভিন্ন জগতে। বিয়ের 7 দিনের মাথায় আমাদের প্রথম মিলন। ভোররাতে ঘুম ভাঙতেই দেখি আমাকে জড়িয়ে রেখেছে। ওনাকে সরিয়ে উঠে ওয়াশরুমে চলে গেলাম। এসে নামাজ পড়ে ওনাকে ডাকলাম নামাজ পড়ার জন্য। উনিও ফ্রেশ হয়ে নামাজ পড়লেন। আমরা আবার শুয়ে পড়ি। আমাকে স্পর্শ করতেই কাল রাতের কথা মনে পড়ে কেমন লজ্জা লাগতে শুরু করে। উনি বললেন, লজ্জা কি এখনো গেল না নাকি আবার ভাঙাতে হবে? ছি, আপনি একটু বেশি অসভ্য। বাহির থেকে যেমন দেখা যায় একদম ওরকম না। সরুন। পৌরপাশে থাকলে স্বামীদের একটু অসভ্য হতে হয়, আর একটু অসভ্যতামিও করতে হয়। না হলে তো পুরুষদের কাপুরুষ ভাববে। পরের দিন থেকে সাহাদ অফিসে যায়। আব্বু আর সাহাদ একসাথেই বাসায় ফিরে। আস্তে আস্তে সন্ধ্যা হয়। সাহাদ মাঝে মাঝে ফ্রেন্ডসদের সাথে আড্ডায় যায়, আর না হলে বাসায় আমার সাথেই সময় কাটায়। বিয়ের 3 মাস পরে শুনি আমি প্রেগন্যান্ট। সাহাদ সহ ওর পুরো পরিবার সবাই খুশি। আমি এখনো পড়ি। ডিগ্রি বলে সব সময় ক্লাস করতে হয় না। এটা একটা সুবিধা। ও বলেছে আমাকে পড়াবে। ওদের খুশি দেখে আমিও খুশি। আস্তে আস্তে আমার শরীর খারাপ হতে থাকে। সাহাদ আর আমার শাশুড়ির যত্নের ত্রুটি নেই। আমার প্রেগন্যান্সি যখন 7 মাস তখন ফার্স্ট ইয়ার ফাইনাল দেই। রেজাল্ট এসেছিল সেকেন্ড ক্লাস। আমি খুশি ছিলাম কারণ এই অবস্থায় পড়িনি, তাই আমার কাছে মনে হয় আমার রেজাল্ট অনেক ভালো হয়েছে। আমার যখন 9 মাস 18 দিন তখন আমার কোলে আমার নবজাতক শিশুর জন্ম হয়। ডেট ছিল আরো 2 দিন আগে। আমার আম্মু বলেছে নর্মালে হলে একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের সন্তান শানের জন্ম নর্মালেই হয়েছে। শানের জন্মের ঠিক 2 মাস পর আমরা ঢাকা চলে আসি। বনানীতে আমাদের বাড়িটা একদম কমপ্লিট, তাই চলে আসা। আমাদের পরিবারের জন্য 2টো ফ্ল্যাট রেখে বাকিগুলো ভাড়া দেওয়া হয়েছে। 5 তলা বাড়ি। ভাই ভাবি এক ফ্ল্যাটে থাকে, আরেকটাতে আমরা। শাহাদ আর আব্বু ট্রান্সফার করে ঢাকাতে চলে এসেছে। শাহাদ আগামী বছর মাস্টার্স ফাইনাল দিবে। আমার শ্বশুর বলেছে ইঞ্জিনিয়ারিং না করে ব্যাংকে থেকে যেতে। ঢাকা যাওয়ার পর পুতুলের বেশিরভাগ সময়টা আমাদের সাথে কাটে। শানকে খুব আদর করে সে। ভাবে আমাদের বাসায় এসে গল্প করে, আমিও যাই। আব্বু আম্মু আমাদের সাথেই বেশিরভাগ থাকে। সময়গুলো এভাবেই কেটে যায়। শানের 3 বছর হতে না হতেই আমি আবার কনসিভ করেছি।
শানের নাকি পুতুলের মতো আরেকটা বোন চায়। বাপ বেটা মিলে নামও রেখে দিয়েছে। মেয়ে হলে নাম রাখবে পরি। আমার এখন 4 মাস চলছে। ঢাকায় আসার পর বাবার বাড়িতে খুব কম যাওয়া হয়। হয় 6 মাসে একদিন, না হয় বছরে 2তে। শ্বশুর আব্বা এই মাসে রিটায়ার্ড হয়েছে। শাহাদ মাস্টার্স শেষ করে আপাতত লেখাপড়া অফ। চাকরিরও প্রমোশন হয়েছে তার। এটা ছিল আমার জীবনের কিছু অংশ মাত্র। সব মিলিয়ে আমি সুখী। অভাব জিনিসটা আমি আজও অনুভব করিনি। বিয়ের আগে বাবার রাজকন্যা ছিলা, আর বিয়ের পর শাহাদের ভালোবাসা পেয়ে মনে হয় আমি বোধহয় একটু বেশিই সুখী মানুষ। আমাদের মধ্যে যে শুধু ভালোবাসাই হতো তা না, খুব ঝগড়াও হতো। হয় আমার ভুলে, না হয় ওর। কিন্তু শাহাদ বরাবরই আমার সাথে প্রথমে এসে কথা বলতো, আমার রাগ ভাঙাতো। মাঝে মধ্যে আমি জেনে শুনে ইচ্ছে করেই খুব রাগ দেখাতাম, যেন সে আমাকে মানিয়ে নেয়, এবং তাই হয়। আমরা ঝগড়া করলে বড়জোর 2-3 কথা বলা বন্ধ থাকতো। আমার ভুল হলেও সে প্রথমে এসে আমার অভিমান ভাঙানোর হাজার চেষ্টা করে। আমি খুব চকলেট পাগলি। যেদিন থেকে সে শুনেছে সেদিনের পর থেকে একদিনও খালি হাতে আসেনি। একটা হলেও নিয়ে আসে। এখন শানের জন্য আনলেও আমার জন্য ওই আগের ভালোবাসা আছে। আমার জন্য আলাদা করে নিয়ে আসে। আমি রাগ করলে, অভিমান হলে আমার প্রিয় গোলাপ, চুড়ি, শাড়ি কিনে এনে রাগ ভাঙায়। ভালোবাসার কাঙ্গাল তো সবাই। কিন্তু এমন নিখুঁত ভালোবাসা কয়জন পায়? সবশেষে যদি বলি তাহলে এটা বলতে হবে যে প্রথম দিনের পরিচয়, অষ্টম দিনে বিয়ে নিয়ে আমাদের মধ্যকার ভালোবাসার ছড়াছড়ি নিয়ে আমাদের গল্প। প্রথম দিন দেখা হওয়ার পর গুনে গুনে 5 দিনের মাথায় সব ঠিকঠাক ও 8 দিনের মাথায় বিয়ে। তবে আমার মন খারাপ হলেও শাহাদের মনে জন্ম দিয়েছে ভালোবাসা, খুনসুটি ও আমাকে নিয়ে স্বপ্ন দেখা, যেটা আমি বিয়ের পর জানতে পারি। অ্যারেঞ্জ ম্যারেজগুলো বোধ হয় এমনই হয়। প্রেমটা জমা থাকে, আর সেই প্রেম শুরু হয় বিয়ের পর থেকে। বিয়ে মানে শুধু দুটো মনের বন্ধন নয়, দুটো পরিবারের অটুট ভালোবাসা। প্রেম ছাড়াও গল্প হয়, ভালোবাসা থাকে। এটা আমার আর শাহাদকে দিয়ে প্রমাণ। আমরা চেয়েছিলাম একটা হালাল সুশীল সম্পর্ক, এবং যা চেয়েছি তাই পেয়েছি। মানুষ নাকি চঞ্চলতার প্রেমে পড়ে। আমি একটু চটপটে টাইপের। আমার বিয়ের অনেকদিন পর জানতে পারি উনি আমার চঞ্চলতার প্রেমে পড়েছিলেন। 1 ঘন্টা ধরে আমাকে ভালো করে পরখ করেছেন। তার দিল নাকি আমাকে তার স্ত্রী হিসেবে চাই দিয়েছিল। তাই আমার কথা বলা, হাসি সবকিছু খেয়াল করে তারপর আমার সাথে সেদিন ঘন্টার পর কথা বলেছে, এবং বাসায় গিয়ে জানাতেই আমার শাশুড়ি রাজি হয়েছিলেন। শাহাদকে বলতে চাই, ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করব না। তবে ধন্যবাদ দিতেই হবে, কারণ তুমি আমার আশা, স্বপ্ন, ইচ্ছে কোনোটাই কমতি রাখোনি। নাজিয়ার সাথে যোগাযোগ করে মসজিদে বিবাহের ব্যবস্থা করেছো, যা আমার ছোট থেকে ইচ্ছে, আশা, স্বপ্ন ছিল। আমার পার্লারে সাজার ইচ্ছে ছিল না, তুমি সেটাও পূরণ করেছো। আমাদের বিয়ে না হলে আমি সেগুলো জানতেই পারতাম না। একজন পুরুষ প্রথম দিনেই তার মনের বাসনা পূর্ণ করতে চায়, কিন্তু তুমি আমাকে সহজ হওয়ার জন্য সুযোগ দিয়েছো। আমার রাগগুলোকে প্রশ্রয় দিয়ে ঘর থেকে বেরিয়ে আমাকে জিতিয়ে দিয়েছো। বেশি রেগে গেলে বা অন্যায় তোমার হলেও আমাকে বুকে টেনে রাগ ভাঙিয়েছো। আমার চঞ্চলতাকে মেনে নিয়ে আমার পাশে থেকেছো। এর থেকে বেশি আর কি চাই বলো? আমি তোমাকে ভালোবাসি শাহাদ। আমার জীবনের সেরা একটা অংশ তুমি। ধন্যবাদ তোমাকে আমাকে এত প্রায়োরিটি দেওয়ার জন্য। ভালোবাসা অবিরাম। বাকি জীবনটাও তোমার ভালোবাসায় তোমার অর্ধাঙ্গিনী হয়ে থাকতে চাই। এরকম করে রাখবে তো? যদি রাখো তবে আমিও থেকে যাব। আমাদের গল্পটা হবে তোমায় আমায় মিলে। সমাপ্ত।